প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। দীর্ঘ একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এই ভাইয়ের নাম হচ্ছে কামরুল ইসলাম, সম্ভবত, কারণ ওনার নাম আমি খুঁজে পাইনি, তবুও ধারণা করে নিয়েছি কমেন্টস থেকে। আর দ্বিতীয় কথা হচ্ছে, উনি একজন অভিজ্ঞ মানুষ, জ্ঞানী মানুষ। বাংলাদেশের নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, উচ্চতর ডিগ্রির জন্য বিদেশে গেছেন, বিভিন্ন দেশের কোর্স করেছেন, বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করেছেন এবং জীবনের এক পর্যায়ে মনে হলো যে না, একটু উন্নত জীবনের জন্য কানাডায় চলে যাই। তখন কানাডা পাড়ি দিয়েছেন। 1 বছর বা তারও কিছু কম সময় থাকার পর তিনি কানাডা তাঁর আর ভালো লাগে না, এটা কোনো দেশ না, বা এই দেশের সিস্টেমগুলো ওনার ভালো লাগেনি। সেই সম্পর্কে তিনি নানান কথা বলেছেন। সেগুলো কতটুকু বাস্তব, কতটা সত্য, সেটি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা একটু লম্বা হবে, আমরা কিছু কিছু করে তার বক্তব্য শুনবো এবং তারপরে সেই বিষয় নিয়ে আলোচনা করব। জি, শুরু করছি। সুযোগ দিয়েছেন এতগুলো জায়গায় দেখবার, ভ্রমণ করবার, এটা সমস্ত প্রশংসা দাবিদার একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অবশ্যই। আমি নই। উনি আমাকে সুযোগ দিয়েছেন, উনি আমাকে মেহেরবানি করেছেন এবং অনেক আমাকে মেহেরবানি করেই এই যে লাস্টে বলে না, পরিবর্তন, ভালোর দিকে পরিবর্তিত হওয়ার সুযোগ দিয়েছে, যেটা ইংরেজিতে বলে ট্রান্সফরমেশন। ইটস এ ট্রান্সফরমেশনাল জার্নি, ভালোর দিকে। উনি ভালোর দিকে ট্রান্সফরমেশন হয়েছে। উনি 48-49 বছর বয়স পর্যন্ত অন্যরকম ছিলেন। কানাডায় আসার পর তাঁর একটা বিশাল পরিবর্তন এসছে। তিনি একদম তার বেশভূষা এখন দেখতে পাচ্ছেন, তার মধ্যে একটা পজিটিভ পরিবর্তন এসছে। সে বিষয়টি নিয়ে তিনি কথা বলবেন। পরিবর্তনের কোনো শেষ নাই। চেঞ্জ ইজ দ্য ওনলি থিং, বাট আপনি চেঞ্জটা কোন দিকে হচ্ছেন, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। ডিরেকশনটা ইম্পর্টেন্ট। ডিরেকশনটা ভেরি ইম্পর্টেন্ট। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে যেই ধারণা দিয়েছেন যে আসলে দুনিয়ার জীবন খুবই ক্ষণস্থায়ী। আর আপনি যে কথাটা বললেন, সফলতা, আমরা সবাই সফলতার পেছনে ছুটছি, দৌড়াচ্ছি। আমিও সেটা ব্যতিক্রম না। সেই কারণে তো সে পড়াশোনা করেছি, তাই না? নর্থ সাউথ থেকেও MBA করেছি, হার্ভার্ড থেকে কোচিং, সেটার উপরে পড়াশোনা করেছি এবং আরো অন্যান্য বিভিন্ন কোর্স করেছি, আমেরিকা থেকে, ইউরোপ থেকে, কানাডা থেকে কাজও করেছি। এই সফলতাটা আসলে মরীচিকাময়। এই জার্নিটা ইটস এ ট্র্যাপ। মনে হবে যেন আমি সফলতা হয়ে যাচ্ছি, কিন্তু এরকম মনে হতে হতেই না আমরা একদিন শেষ হয়ে যাই, আমরা একদিন মারা যাব, কিন্তু আমরা সফল কি হব? দুনিয়াদারিকে খুব তুচ্ছ তাচ্ছিল্য করা হয়। দুনিয়াটাই মেইন, পরকাল আছে, পরকালও মেইন। কিন্তু দুনিয়ায় আল্লাহ পাক পাঠিয়েছে দুনিয়াতে ভালো কিছু করবার জন্য, মানুষের উপকার করার জন্য। দুনিয়াকে নিয়ে এত তুচ্ছ তাচ্ছিল্য করা, দুনিয়া কিছুই না। দুনিয়াতে উনি সব কিছু করেছেন। উনি সমস্ত বিভিন্ন দেশের ডিগ্রি নিয়েছেন, পড়াশোনা করেছেন, মাদ্রাসা লেভেলে পড়েন নাই, অন্য পড়ালেখা করেছেন ইংলিশ মিডিয়াম। ঠিক আছে, ইংলিশ মিডিয়াম পড়েছেন, বাংলাও না। উনি অনেক উচ্চতর ডিগ্রি নিয়েছেন, অনেক মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ করেছেন। এখন বলছেন দুনিয়াটা কিছু না। তো আগের সব কিছু অস্বীকার করেন। দুনিয়াতে ভালো কাজ করতে হবে, উন্নতি করতে হবে, প্রতিযোগিতা করতে হবে। প্রতিযোগিতা না করলে আপনি হজেও যেতে পারবেন না, টাকা পয়সা না থাকলে। আপনি জাকাতও দিতে পারবেন না, ভালো কাজগুলো করতে পারবেন না। আপনার চেয়ে যে খারাপ থাকবে বা তার সেবাও করতে পারবেন না আপনি। প্রতিযোগিতা যদি না থাকে, পৃথিবী এগোবে না। প্রতিযোগিতা থাকতে হবে সিস্টেমের মধ্যে, ভালোর মধ্যে, যার যার ধর্ম অনুযায়ী। আমাদের ইসলাম ধর্ম, আমরা ইসলাম ধর্ম অনুযায়ী। কিন্তু প্রতিযোগিতা থাকতে হবে, ভালোর প্রতিযোগিতা অবশ্যই থাকতে হবে। তুচ্ছ তাচ্ছিল্য করা, মরীচিকা বলা, এগুলা এক ধরনের বলা হতো, কিন্তু কথাগুলো আসলে ঠিক না। মরীচিকা কেন? পৃথিবী ভালো, ভালোর জন্য পাঠিয়েছেন আল্লাহ। এত সুন্দর পৃথিবী, এটাকে ভালোভাবে গ্রহণ করতে হবে। আমরা যদি একটা এক্সাম্পল দেই, যে আপনি দুপুরবেলা একটা বাসে চলছেন বা মোটরসাইকেল চালাচ্ছেন, দেখবেন পিচ ঢালা রাস্তার উপরে ওই দূরে দেখা যাবে সামনে মনে হয় পানি, কিন্তু আপনি যতই সামনে আগাবেন আপনি পানির দেখা কিন্তু পাবেন না। এটা কিন্তু একটা ইলিউশন। এটা মনে হয় দেয়ার ইজ ওয়াটার। ইলিউশন না, ইলিউশন মনে হতে পারে, কিন্তু আপনি যতই এগোবেন খালি মরীচিকাই দেখবেন তা না। একসময় আপনি সমুদ্র পাবেন। পৃথিবী গোল, পৃথিবীরও শেষ আছে। ঠিক আছে, গোল এক জায়গায় যায় আপনি শেষ করবেন। মরীচিকা পাবেন, তারপরে গ্রাম পাবেন, সমুদ্র পাবেন, নদী পাবেন, পানি পাবেন, লোকালয় পাবেন। আপনি যেতে থাকুন, কিন্তু আপনি যেতে হবে। মরীচিকারও শেষ আছে। হ্যাঁ, অনেক সময় মরীচিকার মতো দেখা যায়, কিন্তু যত যাবেন তত মিলিয়ে যাবে। কিন্তু তারপরেও তো একটা শেষ আছে, আপনাকে যেতে হবে। আপনি সন্ধান পাবেন, মানুষের সন্ধান পাবেন, পানির সন্ধান পাবেন। সফলতা ব্যাপারটা এরকম, আমরা দৌড়াবো, মনে হবে যেন ওইখানে সফলতা, কিন্তু সফলতা আসলে ওইখানে নাই।
আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে তৈরি করেছেন নট অনলি ফর সফলতা ওখানে নাই, সফলতা খুঁজতে হবে। তার মানে যেখানে আছে ওখানে খুঁজতে হবে, যেই দেশে আছে সেখানে যেতে হবে, যেই জায়গায় সফলতা পাওয়া যায় সেখানে যেতে হবে, সেই চেষ্টা করতে হবে। তার মানে আপনি থেমে যাবেন সামনে মরিচিকা, ওখানে আমি এরপর আর যেয়ে লাভ নাই, এরপরেই তো যেতে হবে আপনাকে। দিস দুনিয়া বাট অলসো ফর আখেরা। সো আমরা যদি এই জায়গাটা ব্যালেন্স করতে না পারি, দেন উই আর রিয়েলি আনসাকসেসফুল, উই আর রিয়েলি চরম হ্যাঁ, পৃথিবীতে যত ভালো কাজ করবেন আখেরাত আপনার জন্য তত সহজ হবে। আল্লাহ পাকে দুনিয়াদারি এমনি সৃষ্টি করেন নাই। অনেক সময় বলা হয় এটা পরীক্ষাগার, আর উনিও বলবেন পরীক্ষা কেন্দ্র। হ্যাঁ, এখানে ভালোর পরীক্ষা হচ্ছে, আপনি ভালো কাজ করুন, উপরের জন্য করুন। প্রত্যেকের আমাদের মেন্টালিটি যদি থাকে আমরা ভালো কাজ করব, দুনিয়াও তো শ্রেষ্ঠ হতে পারে, দুনিয়া তো একটা ভালো ক্ষেত্র হতে পারে। তারপরে আখেরাত, দুনিয়াতে যত ভালো করবেন আখেরাতে তত ভালো পাবেন, পরকালে তত ভালো পাবেন, মঙ্গল হবে আপনার। ব্যর্থ, কিন্তু আমরা সেটাকে বুঝতে পারি না। হয়তো সে বোঝার মতো সেই সক্ষমতা আমাদের হয় না, এটুকুই আমার উপলব্ধি। কতদিন আগে কানাডাতে গেলেন? আমি গত বছর অগাস্ট সেপ্টেম্বরে আমি গেলাম। অগস্ট সেপ্টেম্বর, অলমোস্ট আপনার এক বছর এক একটু বছর, বেশি হ্যাঁ। হয়েছে। হ্যাঁ, কিভাবে গেলেন, মানে কানাডাতে কেন যাওয়া হলো? বেসিক্যালি আমি যে প্রফেশনাল, কানাডায় গেছেন, উনি একজন জ্ঞানী মানুষ, এত দেশ ঘোরা মানুষ, এত পড়ালেখা করা মানুষ, এত মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করা মানুষ, উনি কিছু না বুঝে না শুনে কানাডায় চলে এসেছেন। কানাডায় এসে কানাডার বদনাম করছেন এখন বাংলাদেশে গিয়ে। এটি কতটুকু বাস্তবসম্মত? কানাডার নিয়ম অনুযায়ী চলে। এখন আপনার যদি ভালো না লাগে আপনি আগে স্টাডি করতেন যে আমি এই দেশে যাব না, এই দেশ ভালো না। কানাডার যেসব নিয়ম কানুন সেগুলো মানতে হবে, না হলে আপনি চলে যাবেন। ঠিক আছে, আপনি চলে গেছেন, কিন্তু আসলেন কেন? আসাটাই তো ঠিক হয়নি। আপনার তো জানা উচিত ছিল, আপনি তো জ্ঞানী মানুষ। অজ্ঞানী যারা পড়াশোনা কম করেছে বা অত যাচাই বাছাই করে না, কোনো রকম যেতে পারলেই হতো, তারা চলে আসছে, ঠিক আছে, কিন্তু আপনি তো বুঝে শুনে আসা উচিত ছিল। আপনি এত ডিগ্রিধারী একজন মানুষ, আপনি এখন কানাডার বদনাম করেন। ট্রেনার, স্পিকার অ্যান্ড কোচ, এই ক্যাটাগরিতেই কানাডার একটা প্রভিশন আছে যে এনিবডি ট্রেনার, স্পিকার এবং অনেক কিছু কোচ। ট্রেনার, স্পিকার অ্যান্ড কোচ যদি সেটা ম্যাচ করে ক্যানাডিয়ান কোয়ালিফিকেশনস রিকোয়ারমেন্ট, অর্থাৎ ইকোনমির ডিমান্ড করছে, সেখানে আমার প্রয়োজনীয়তা আছে, সেখানে আমি কন্ট্রিবিউট করতে পারবো, তার একটা ভিসা দেয়, এটা পারিবারিক মানে অর্থাৎ লং টার্ম, এবং দ্যাট লিডস টু পিআর অ্যান্ড পরবর্তীতে নাগরিকত্ব। তো ওইটা আমার ক্যাটাগরি ছিল, অর্থাৎ আমি যে প্রফেশনাল ট্রেনার, স্পিকার অ্যান্ড কোচ এই ক্যাটাগরিতেই। এটা কি পিএনপি প্রোগ্রামটাতে নাকি? না, না এটা না, পিএনপি না, এটা স্কিল প্রোগ্রাম। আচ্ছা, ঠিক আছে। তো উনি এই যে অনেক টাকা খরচ করে এসছেন, 50 লক্ষেরও উপরে বেশি টাকা, ঠিক আছে, তার মানে টাকা পয়সাও আছে, আরও বেশি টাকা, পারিবারিকভাবে পরিবার নিয়ে এসছেন, ঠিক আছে। এখন এসে নিশ্চয়ই উন্নত জীবনের জন্য এসে বলবেন, ছেলে মেয়েদেরকে মানুষ করার জন্য এসে বলবেন, তারপরে কি হচ্ছে সেটাও শুনবেন, সেটা বলবো। বলতে পারেন ইটস এ স্কিল্ড প্রফেশনাল। তাদেরকে আসলে বিজনেস এন্ট্রি করার সুযোগ দেয় Okay. উইথ ফুল ফ্যামিলি। ওকে, তাহলে Full আপনি family. কি অ্যাজ এ এন্টারপ্রেনার হিসেবে গিয়েছেন? অ্যাজ এন্টারপ্রেনিয়ার, প্রফেশনাল হিসেবে? এন্টারপ্রেনিয়ার এন্ড প্রফেশনাল ইজ বোথ। ওকে, ওরা দেখে যে আসলে এটা ম্যাচ করে কিনা, ওদের সেটা ডিমান্ড আছে কিনা এই প্রফেশনালের, হ্যাঁ, এই এন্টারপ্রেনারশিপ সেখানে আসলে কি ইম্প্যাক্ট তৈরি করতে পারবে। সো বেসড অন দ্যাট তারা সেখানে অ্যালাউ করে, অর্থাৎ ভিসা দেয়। ওকে। ওখানে বহু চেষ্টা করে এসছেন, বহু কাগজপত্র রেডি করে, বহু টাকা পয়সা খরচ করে কানাডাতে এসছেন, আগ্রহ করে এসছেন, আন্তরিকভাবে এসছেন, ভালো দেশ হিসেবে এসছেন, ঠিক আছে। যাবার পর কি হলো তাহলে ভাইয়া? আমি তো ওখানে কাজ করেছি ইনিশিয়ালি। জি। সো আই হ্যাড অ্যান অপরচুনিটি, আই হ্যাড অ্যান অফার। আমি যেখানে কাজ করি, যে প্রফেশন, আমি সার্টিফাইড লাইফ কোচ এবং পাবলিক স্পিকিং কোচ, ক্যানাডিয়ান কোয়ালিফিকেশন যেটা আমার আছে, সেখানেই আমার আসলে চাকরির অফার ছিল। হ্যাঁ, সো যাদের থেকে আমি সার্টিফিকেশনটা করেছিলাম এর আগে, তো সেখানেই অ্যাকচুয়ালি আমার একটা কনসালটেন্সি বা জব একটা অপরচুনিটি ছিল, আমি সেখানেই গিয়েছি অ্যাজ এ প্রফেশনাল কনসালট্যান্ট হিসেবে, প্রফেশনাল কোচ হিসেবে। ওখানে আপনি জয়েন করলেন। হ্যাঁ, জয়েন করার পরে কি হলো? জয়েন করার পরে আসলে মনে হলো আসলে ওই যে কোয়েশ্চেনটা, যে আমি তো এই দেশে আসছি, কানাডাতে আসছি সফল হবার জন্য, আমি এটা, তাই না, যে পাশ্চাত্যের জীবন। এখন আর কত সফল হবেন?
আর কত সফল হবেন? আপনার এই উপলব্ধিটা 48 বছর আগে হলো না কেন যে সামনে মরিচিকা? আপনি আর বাংলাদেশে তো ভালো ছিলেন, বহু মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করেছে, বহু পড়াশোনা করেছে, বাংলাদেশে তো আপনি ভালো ছিলেন। আপনি কানাডা বা ফ্রান্সে বা আমেরিকায় যেতে হবে কেন? আপনার মধ্যে সেই চিন্তাটা আসলো কেন? আপনি কিসের কোচ, কিসের মোটিভেটর? আপনি নিজেকেই তো মোটিভেট করতে পারেন না। আপনি লোভে পড়ে গেছেন উন্নত জীবনের জন্য যেতে হবে, আইসা এখন কানাডার বদনাম করছেন। ঠিক আছে, আপনি কেন আসলেন? আপনার এত যোগ্যতা, এত গুণ, অনেকে তো এত যোগ্যতা গুণ থাকলে বিদেশে আসে না। আপনি ওগুলো ছেড়ে কেন এখানে আসে এই দেশে আসতে গেলেন? আচ্ছা ঠিক আছে, এসে গেছেন, আপনার উপলব্ধি, এসে আবার সেই দেশটার বদনাম করেন কেন? তো আমার কাছে মনে হলো যে আসলে আমার টার্গেটটা কি, আমি কি অ্যাচিভ করার জন্য চেষ্টা করছি, হোয়াট ইজ মাই গোল। বলেন। বাট আপনি তো বাংলাদেশে মোটামুটি ভালো ভালো ছিলেন। ছিলেন, ভালো জায়গায় ছিলেন। মোটামুটি না, ভালোই ছিলেন। ফ্যামিলি নিয়ে মুভ করা বাইরে একটা দেশে, এটা একটা বিগ ডিসিশন এবং অনেক চ্যালেঞ্জিং একটা ডিসিশন আসলে। যাবার হ্যাঁ, পিছনে বলো। কারণ কি ছিল মূলত? হ্যাঁ, সফলতা চাই, দুনিয়া চাই, তাই না? যদি বলেন যে ইটস এ জার্নি, সফলতা কাইন্ড অফ রেস, দুরন্ত ভাবে আমরা সবাই দৌড়াচ্ছি সফল হবার জন্য। আপনি বললেন হতে চাওয়াটা কোনো অপরাধ নয় তো। ভালো পথে লিগালি আপনি সফল হন, অসুবিধা না। আপনি ভালোর জন্য এসছেন, আপনি এসছেন আপনি। এখন আপনার যদি এখানে খারাপ না লাগে, আপনার যদি দেশের জন্য মায়া হয়, তাহলে আপনি দেশে চলে যান, ইটস গুড। আপনার মায়ের জন্য ইয়ে হয়, আপনি চলে যান। অনেকে আছে দেশে এসে কান্নাকাটি করে, আমার এটা শুনতে ভালো লাগে না। আমি ব্যক্তিগতভাবে আইসা বলে যে আমার মাকে ছেড়ে, বাবাকে ছেড়ে আমি চলে আসলাম। আবার কেউ বলে আমি বাংলাদেশে তো ভালো ছিলাম, বাংলাদেশ আমার তো বাংলাদেশ তো ভালো, প্রত্যেকের জন্মদেশ ভালো। আপনি আসলে আবার এত কান্নাকাটি করেন কেন? তাহলে চলে যান। এসে যদি ভালো না লাগে সেটা চলে যাবেন, ব্যাক করবেন। অবশ্যই আমাদের দেশ ভালো, মায়ের দেশ, মা বাবা প্রত্যেকেরই আপন। মা বাবাকে ছেড়ে এসে যদি আপনি কষ্ট পান তাহলে আইসেন না। আর দেশে থাকতে যদি বুঝেন আমি বিদেশে গেলে বাবা মাকে ছাড়তে পারবো না, ছেড়ে থাকতে পারবো না, তাহলে আইসেন এনে না। ঠিক আছে? বললেন না যে সবাই আমরা সফল হতে চাই, সবাই আমরা টাকা চাই, সবাই আমরা সম্মান চাই, সবাই আমরা নেম অ্যান্ড ফেম চাই। এটা কোনো শেষ নাই এবং এটার এন্ড জার্নি খুব ভয়ানক। কোনো ভয়ানক কিছু নেই, ভয়ানক কিছু নেই। ইলন মাস্ক চেষ্টা না করলে এত বড় হতে পারতো না। এত বড় হতে যদি সে পৃথিবী ধ্বংস করে তাহলে খারাপ হবে তার। সেগুলো আমরাও দেখবো, বিশ্ববাসী দেখবে। জেফ বেজোস এত বড় হতে পারতো না কম্পিটিশন না থাকলে। আইনস্টাইন এত বড় হতে পারতো না, অমুক এত বড় হতে পারতো না। এগুলো থাকতে হয়, থেকে 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 চূড়ান্ত শিখরে পৌঁছায়। এখন সেটা যদি ধ্বংসাত্মক, আর নোবেল প্রাইজ পাইয়াও তো ধ্বংসাত্মক হয়েছে, হয় অনেকে। লাভটা কি? আবার যে সাফল্য না নিয়ে যদি মানুষ ভালো থাকে, একজন রিক্সা চালককে ভালো আছে আমাদের দেশে, কত কষ্ট তার, কিন্তু আমরা বলি আপনি ভালো আছেন, আপনি জান্নাতে যাবেন। আসলে যাবে না। তার জীবনের দুঃখ কষ্ট, সে হজ করতে পারে না, সে জাকাত দিতে পারে না, জাকাত খাইতে হয় খালি তাকে, কোনো কিছুই তো পারে না। সে একটা ভালো মসজিদে যেতে পারে না, একটা ভালো জামা কাপড় সুন্নতের পালন করতে পারে না, বহু কিছুই পারে না, অসম্পূর্ণ থেকে যায়, তার জীবন অসম্পূর্ণ। আমার জীবনও এক ধরনের অসম্পূর্ণ। আমি এখানে কিছু করছি না, আমার কোনো প্রতিযোগিতা নাই, আমার কোনো ইনকাম নাই, আয় রোজগার নাই, এটা হয় না। এখন আমি হ্যাপি আছি, আমি ভালো। এখন আমার যদি চাওয়া অনুযায়ী যদি আমার যোগ্যতা না হয়, তাহলে তো আমি চাইলেও লাভ নেই। আপনার যোগ্যতা আছে, আপনি করতেন, আপনি দেশেই থাকতেন, আপনাকে দেশেই মানাতো, আপনাকে এই ড্রেসে দেশেই মানায়, এই ড্রেসে আপনাকে কানাডায় মানাবে না, এটা শীতের দেশ। ঠিক আছে? এই জন্যই অধিকাংশ ক্ষেত্রে এই ডিরেকশনের জার্নিগুলো আমাদেরকে বিপথে ফেলে দেয়। আমাদের জীবনের শেষটা খুব দুর্বিষহ হয়ে দাঁড়ায়, কারণ এটা মরিচিকাময়, এটা বিভীষিকাময়, না। এটা ওয়ান সাইডেড। এখন সাকসেস হয়ে যদি আপনি দুর্নীতি করে সাকসেস হন, আপনি টাকা পয়সা করে যদি মানুষকে হয়রানি করেন, মানুষের কষ্টের কারণ হয়ে দাঁড়ান, সেটা তো সাকসেস হবে না, সেটা তো সাকসেস না, ওটা তো ধ্বংস। ওটা কিসের সাকসেস? একটা লোক পড়াশোনা করে মেধাবী হয়ে মানুষকে গুলি করে, তো সেটা কি সাকসেস হইলো? ডাকাতি করে, ব্যাংক ডাকাতি করে, লুট করে, ঋণ নেয়, লোন পরিশোধ করে না, সেটা তো সাকসেস না। সেটা তো ইয়ে হয়ে এলো, সে অমানুষ তৈরি হলো একটা। তাকে তো আমরা সাকসেস বলতে পারি না, অমানুষ। যাওয়ার পেছনে কারণটা তাহলে ওই সময় কি ছিল?
যে সমস্ত সাকসেসের সাথে সাথে বিনয় তৈরি হবে, সার্থকতা, তার জীবন সাকসেস আর সাফল্য আর সার্থকতা এক না। সাফল্য হইলো আমি নিজে নিজে সাফল্য অর্জন করলাম, সার্থকতা হইলো আমি সবাইকে নিয়ে বেঁচে থাকলাম, সবাই উপকার করলাম আমার সামর্থ্য অনুযায়ী, সে হলো সার্থক। সন্ত্রাসী যে হবে সে তো সার্থক না, পড়াশোনা করে যে ডাকাত হবে সে তো সার্থক না, সফলও না। অর্থ হইলেই সফল না, সার্থক না। ওই সময় ছিল Right, আসলে that moment. এট দ্যাট মোমেন্ট ছিল যে কেনেডিয়ান লাইফ মনে হচ্ছিল মোর অফ সিকিউরড, না মোর অফ সফল যদি বলি, যে এটা একটা সোশ্যালি সোশ্যাল সিকিউরিটি সোশ্যাল সিকিউরিটি অনেক বেশি। সেখানে মনে হলো যে বাচ্চা কাচ্চাদের পড়াশোনার মান অনেক বেটার হতে পারে, লাইফের মান বেটার হতে পারে, হ্যাঁ, সামাজিক জীবন অনেক ইমপ্রুভড হতে পারে, হুইচ ইজ ট্রু। সামাজিক জীবন ইমপ্রুভড। উনি বলছেন হুইচ ইজ ট্রু, ঠিকই আছে। এটা তো ইসলামিক দেশ না, এখন যেটা বলবে ইসলামিক দেশের কথা বলবে, এটা তো ইসলামিক দেশ না। এখানকার সোশ্যাল লাইফস্টাইল সমস্ত কিছু অনেক ভালো, বাচ্চাদের পড়াশোনা অনেক ভালো, কানাডার আইন কানুন অনুযায়ী এগুলো চলে। এখন তিনি বলবে ইসলামের কথা বলবে, ওই কথা বলবে, সেই কথা বলবে, আরে এটা তো মাল্টি কালচারাল দেশ। আপনি আপনার ইসলাম করবেন, ইসলাম ধর্মের যারা আছে তারা ইসলাম পালন করে। এই দেশটা তো কানাডা, এটার ধর্ম তো ইসলাম না। সো এই দেশে আপনারটা আপনি করবেন, সেই ক্ষেত্রে কেউ বাধা হবে না আপনার। টার্মে, হ্যাঁ, আপনি যদি চিন্তা করেন যে লিভিং স্ট্যান্ডার্ড, আপনি যদি ওয়ার্ল্ড ওয়াইড যদি আপনি রেটিং দেখেন, যে কানাডা এবং পার্টিকুলার কয়েকটা শহর ওয়ার্ল্ডের টপ রেটেড কান্ট্রি, টপ 3 ভিতরে ওয়ান অফ দি টপ 3 ভিতরে ক্যালগেরি আছে, টপ 3, 4, 5 এর ভিতরে। সো এবং আপনি যদি চিন্তা করেন যে শহরের বাতাস, যেটা আমাদের আসলে আমাদের প্রাণ, না, আমরা প্রতিদিন অক্সিজেন নিচ্ছি, ওই শহরের বা ওই দেশের বাতাসের যে মান সেটা ওয়ার্ল্ডের টপ 1 to 3, আর বাংলাদেশ ঢাকা শহরে লোয়েস্ট, সবচেয়ে লোয়েস্ট। এবং আমি ফিরে আসার পরে আমি 1 মাস অসুস্থ ছিলাম, একবার অসুস্থ। বিকজ অফ তাহলে এখন ওয়েদারটা বুঝেন, এখন এই দেশের বদনাম তিনি বাংলাদেশে যাই করছেন, এই বদনাম শুরু করবেন একটু পরেই। উনি কানাডা থেকে বাংলাদেশে যে অসুস্থ হয়ে গেছেন, এখানে শ্বাস প্রশ্বাস নিতে ভালো লাগতো, ভালো তো, এরা তো ওয়েদারটা ভালো লেগেছে। আমরা 92% মুসলিম, আমরা বাংলাদেশটা, এই ছোট দেশটা আমরা এখনো পরিষ্কার রাখতে পারি না। আমাদের সততা কোথায়? আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তা কোথায়? আমাদের সোশ্যাল যে হেল্প করা সেটা কোথায়? সামাজিক মূল্যবোধ কোথায়? রাস্তাঘাটের আমাদের চলাফেরা যে করবো, নিরাপত্তা কোথায়? সরকার ব্যর্থ কেন? জনগণ ইলিটারেট কেন? মানুষ অশিক্ষিত কেন? শিক্ষা নাই কেন? কেন এত অভাব আমাদের দেশে? কেন বাজারে বাজারে খাবার দাবারে ভেজাল? কেন? আমরা তো মসজিদেও যাই, নামাজ পড়ি, নীতি নৈতিকতার চর্চা করি, আমাদের ওয়াজ মাহফিলে বলা, আমাদের কেন কিছু হয় না? হওয়ার জন্য চেষ্টা করতে হবে। এই যে আমরা এরকম বদনাম করি একটা দেশের, এই জন্য আমাদেরও হয় না। ওয়েদার কোয়ালিটি এবং শরীরের প্রতি ইম্প্যাক্ট। তো বলতে পারেন ওই কারণেই যে পাশ্চাত্য জীবন, সবাই যেটা আমরা ভাবি যে ডলার, না, সাকসেস ভাবি, টাকা পয়সা, মরিচিকা, চাকচিক্যময়। টাকা পয়সা, মরিচিকা, চাকচিক্যময়। ভাই রে, এখানে এসে অনেকের টাকা পয়সা, আমার তো কোনো টাকা নাই। আমার $1,500 ঘর ভাড়া দিতে আমার কষ্ট হয়। আমি তো লড়াই করি না, আমি তো টাকার পেছনে ছুটছি না। এরকম মানুষ আছে না, যারা মনে করে যে একটু ভালো জীবন ধারণ করবে, তারা চাকরি করে, ব্যবসা করে, করতেই তো হবে। আর না হলে আমার মতো জীবনযাপন করো, আর না হলে এখানে যারা ইয়েতে থাকে, হোমলেস থাকে, তাদের মতো জীবনযাপন করো, সবই তো আছে। চাকচিক্য যদি চাকচিক্য মানে এই দেশটা তো এমনিই সুন্দর করছে, ওরা সাজাইছে, গুছাইছে, ন্যাচারাল বিউটি অনেক, কোনো কিছু কেউ নষ্ট করে না। এটা তো চাকচিক্য না, এটা ন্যাচারাল অনেক কিছু আছে, ম্যানমেডে অনেক কিছু আছে সুন্দর, আবার সেটা নষ্ট করে না। তো আমারও এই জন্যই যাওয়া, মানে সেম আমাদের সবার যে মাইন্ডসেট, আমরা যারা সাকসেস চাই, বাইরে সেটেল করব, ফার্স্ট ক্লাস কান্ট্রিতে সেটেল করব, ওইখানকার বাতাস ভালো, ওইখানকার খাবার ভালো, ওইখানকার ইকোনমি বড়, হ্যাঁ ঠিকই আছে, সো এই চাকচিক্যময় জীবন, চাকচিক্যময় লাক্সারিয়াস লাইফ, লাভিশ লাইফ। ভাই রে, চাকচিক্যময় তারা করে নিছে, এটা তো কোনো অপরাধ না ভাই, এটা ডেভেলপ করেছে।
এটা তো অপরাধ না একটা দেশের। কেউ যদি সেই দেশে আসতে চায় নিজের দেশের কথা বিবেচনায় রেখে যে আমি ওখানে যে থাকতে পারবো কিনা, থাকার আমার উচিত, যদি বেটার লাইফ মনে হয় আসেন, কিন্তু এই দেশের আইন কানুন মেনে চলতে হবে। তখন এখানে তখন আর বাংলাদেশের আইন চলবে না। আবার যখন বাংলাদেশে যাব আমরা, বাংলাদেশের আইন চলবে, আমাদের দেশের আইন। এইটাকে চাকচিক্য মাকচিক্য এইসব বলে তো খাটো করার কোনো মানে হয় না। কিসের চাকচিক্য? ওরা ওদের লাইফ স্ট্যান্ডার্ড অনুযায়ী, লাইফস্টাইল অনুযায়ী সেইভাবে তৈরি করেছে। এটা তো ওদের অপরাধ না। সাইডে ল্যাভিশ, আউটসাইডে চাকচিক্যময়, কিন্তু ইন্টারনালি ভেরি পোর, ভেরি ব্রোকেন। ওকে ভাই, আমরা শুনবো এগুলো। তো এইটা আরেকটা অসত্য কথা বলেছে, চাকচিক্যময়, ইন্টারনালি ভেরি পুয়ার। কিভাবে পুয়ার এখন উনি বলবেন, আমিও আপনাদের কিছু কথা বলবো। এই মোটিভেশন থেকেই আপনি ডিসিশন নিলেন যে ফ্যামিলি সহ আপনি কানাডাতে শিফট করবেন, এবং আপনি শিফট করলেনও 1 বছরের মতো আগে। উনি 1 বছরের মতো কানাডায় ছিল, কানাডায় শিফট করছে পরিবার সহ। ওনার 2-3টা ছেলে মেয়ে আছে, ওনার ওয়াইফ আছে। ওয়াইফের চাকরিটাও ছেড়ে আসে নাই, কিন্তু আবার গিয়ে চাকরিতে ঢুকছে। ঠিক হয়নি, এটা অনৈতিক কাজ। ছেলে মেয়েদেরকে উনি কি মাদ্রাসা পড়ায় এখন, সেটা বলে নাই অবশ্যই, এখন আমি জানি না, তবে আমি ধারণা করে নিচ্ছি মাদ্রাসায় পড়ায় না। উনি কি এখন আরবিতে কথা বলছে বা ইসলামের কোনো কথা বলে? উনি ইংলিশ টিংলিশ সেইভাবেই চলছে। উনি মাল্টি ন্যাশনাল কোম্পানি, শেষের দিকে ওনার ব্যবসার কথা বলবে। এই যে লেবাসটা নিয়েছে, শেষের দিকে ওনার মাসে কত করে দিলে ওনার কাছে কোর্স করতে পারবে, 30,000 নাকি 20,000, সেগুলো বলবে। মূল বিজনেসের কথা কিছুক্ষণ পরে আসবে। এখন কিন্তু অনেকেই তার প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে। ছেলেমেয়েরা তার প্রতি আকৃষ্ট হচ্ছে, তার কথা শুনতে ভালো লাগছে। আসলে কথা তো ঠিক না। এই সবাই ওনার কাছে ক্লাস করবে, ইংলিশ ক্লাস করবে, মোটিভেশনাল ক্লাস করবে, উন্নত জীবন কিভাবে করা যায়, ওনার কাছে ক্লাস না করে আবার সব কানাডায়, আমেরিকায়, ইউরোপে চলে যাবে। উনি তো সেখানে নিষেধ করবেন না, ওনার কাছ থেকে ক্লাস করে ইউরোপ, কানাডা, আমেরিকা চলে যাবে, বলে দিলাম, শুনবেন শেষ পর্যন্ত। শিফট করার পর একটু যদি বলেন কি কি ঘটলো এখানে। যে কোনো নতুন জায়গায় যাওয়াটা কিন্তু চ্যালেঞ্জিং। হ্যাঁ, ঠিক আছে। সো বাংলাদেশের মতো একটা দেশ থেকে কানাডাতে শিফট হওয়া, এবং পার্টিকুলারলি আমি যে প্রফেশনে গিয়েছি ট্রেনার এবং কোচ হিসেবে, চ্যালেঞ্জিং কোনো ব্যাপার না। একটা নতুন জায়গা, আমরা নোয়াখালী থেকে ঢাকা আসলো, এটা চ্যালেঞ্জিং। নিজের দেশের ভিতরেও ঢাকার পরিবেশের সাথে মিলানো, ঢাকার আচার আচরণের সাথে মিলানো। আবার ঢাকা থেকে নোয়াখালী গেলেও আপনার চ্যালেঞ্জিং মনে হবে। চ্যালেঞ্জিং না, ওইটা ওই রকম। নোয়াখালীর সাথে আপনি মিশতে হবে তো আগে, কানাডা এসে আপনি মিশতে হবে। ইজি ব্যাপার। দোকানে যাবেন, কিনে আনবেন, খাবেন, আপনারটা আপনি খাবেন, কেউ কিছু বলবে না, বরং আরো নিরাপদ। এখানে অ্যাডজাস্ট হওয়াটা কোনো জটিল কিছু নেই। একটা কাজকর্ম করা অনেক সহজ, এবং সিস্টেমগুলো অনেক সহজ। যেখানে যেটা কাজ আপনার একদিনে, আধা ঘন্টায়, যেটা যে নিয়ম, 15 দিন যেটা যে নিয়ম, সেভাবেই হবে। কেউ আপনাকে ঠেকাবেও না, চাপাবেও না। কি বলে এগুলা? ডেফিনেটলি ভেরি চ্যালেঞ্জিং। আর একটা পড়াশোনায় ইংরেজি জানার লোকের কাছে চ্যালেঞ্জিং বলতে কোনো শব্দ নাই যে কমিউনিকেট করতে পারে। আমি হয়তো পারি না, কিন্তু আমার জন্য জটিল হবে, যেহেতু আমি বুঝাইতে পারতেছি না, বুঝতেছিও না। ওনারা তো বুঝাইতে পারবেন, বুঝবেনও। ওনাদের কাছে পানিপাত, ঢাকার চেয়েও সহজ মনে হবে। সমস্ত দিক থেকেই চ্যালেঞ্জিং। কিসের তো চ্যালেঞ্জ? অ্যাজ ইউজুয়াল আমি চ্যালেঞ্জের ভিতর দিয়ে যাচ্ছিলাম। কি challenge? ওয়ান অফ দিস এক্সাম্পল, যে ওখানে দেন। আবহাওয়া হ্যাঁ শীতকালে, অর্থাৎ নভেম্বর, ডিসেম্বর, হ্যাঁ, জানুয়ারি, ফেব্রুয়ারি, আবহাওয়া চ্যালেঞ্জিং। এটা আপনি জানি আসবেন না? ইউরোপ আমেরিকায় 7-8 মাস ঠান্ডা থাকে, বরফ থাকে, এটা তো স্বাভাবিক ব্যাপার। কিসের চ্যালেঞ্জ? এটা চ্যালেঞ্জ দিয়ে আপনি গরম জামা কাপড় নিয়ে আসবেন, কোনো অসুবিধা হয় না। আমি তো বরফ যখন পড়ে তখন বের হই, একদম ওয়েল প্রোটেক্টেড হইয়া বের হতে পারেন, কোনো অসুবিধা নেই। গাড়িতে হিটার আছে, বাড়িতে হিটার আছে, দোকানে হিটার আছে, রেস্টুরেন্টে হিটার আছে, সব জায়গায় হিটার। রাস্তায় যাদের গাড়ি আছে তাদের কাছে তো শীতে লাগে না, যাদের গাড়ি নেই তারা হাঁটে। কিন্তু ওই যে হাঁটি যখন আমরা, তখন হ্যান্ড গ্লাভস, ওইটা মোটা কাপড় পরে বেরোয়, খুব আরাম লাগে। এবং শীতকালে বেশি কাজ করতে পারে, ঠান্ডার সময় বেশি কাজ করা যায়, কারণ ক্লান্তি নেই, সোয়েটিং হয় না, অনেক বেশি কাজ করা যায়। আমাদের দেশে যেমন আমরা একটু কাজ করলেই ঘামাই যাই, এই দেশে এরা 8-9 মাস ধুমসে কাজ করতে পারে। এই দেশগুলো, শীত প্রধান দেশগুলোর এত উন্নতি এই জন্য। আর শীত প্রধান দেশ, পৃথিবীতে যত শীত প্রধান দেশ আছে, এটা মনে রাখবেন, সবগুলো দেশ উন্নত, কারণ তারা প্রকৃতির সাথে লড়াই করে বাঁচে, ঠান্ডার সাথে লড়াই করে বাঁচে। একদম ওই কমলাপুর স্টেশনে শুয়ে থাকলাম, বেঁচে গেলাম, এটা হবে না। ওই প্রোটেক্ট হইতে, ওয়েল প্রোটেক্ট হতে হবে, বাড়ি ঘর থাকতে হবে, ওয়ার্ম থাকতে হবে, গরম জামা কাপড় থাকতে হবে, নাহলে কেউ বাঁচতে পারবে না। সো একদম যারা আছে তারা একদম বেঁচেই আছে। ওই বস্তির মধ্যে 3 জন, মুখের খুপড়ির মধ্যে 7 জন থাকার কোনো সুযোগ নেই।
আরেকটি কথা একদম স্পষ্ট, শীত প্রধান যত দেশ আছে পৃথিবীতে সব দেশ উন্নতির শীর্ষে আছে, এটা মনে রাখবেন। আপনার -20, -30, -40 তো কি হয়েছে, আছে না এখানে কোটি 4 কোটি মাস মানুষ আছে, বরফ। সবকিছু হ্যাঁ, কোটি কোটি মানুষ আছে এইসব দেশে, কোটি কোটি। ইংল্যান্ড যাওয়ার জন্য আমরা পাগল, ইউরোপ যাওয়ার জন্য আমাদের দেশের মানুষ পাগল, আমেরিকা যাওয়ার জন্য পাগল। কি জন্য? তো ঠান্ডার দেশ তো যাবেন না, ঠান্ডায় তো কোনো অসুবিধা হয়নি, এখানকার সবাই থাকে এখানে ঠান্ডার মধ্যে। জমে বরফ। হ্যাঁ, বরফের ভিতরে। সো এটা একটা কিন্তু ট্রিমেন্ডাস চেঞ্জ। জি। দ্বিতীয় চেঞ্জ হলো যে সম্পূর্ণ নতুন শহর, রাইট? এখানে কেউ কারোর আপন নয়, সবাই ছুটছে দুর্দান্ত গতিতে, কিন্তু ওইখানে আসলে এগুলার কোনো ভ্যালু নেই, জিরো। আপনার কত টাকা আছে, আপনি কত নাম করা, আপনি আপনার সোশ্যাল স্ট্যাটাস কি, আপনি ইনফ্লুয়েন্সার, ওরা এগুলার জিরো ভ্যালু, দে ডোন্ট কেয়ার, এটার কোনো ভ্যালুই নেই। এটা যে একটা উনি যে একজন ইনফ্লুয়েন্সার, দেশের এত বড় একজন ব্যক্তি, 8-10টা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করেছেন, বাইরে দেশে এত পড়াশোনা করেছেন, বাংলাদেশে তো গুরুত্ব দেয় ওনাকে গুরুত্ব দেয় বা আমাকে গুরুত্ব দেয়। হ্যাঁ, আমি উপস্থাপক, এখানে এসে আমার উপস্থাপক হিসেবে কে চিনবে, কে আমারে গুরুত্ব দিবে, আমার দরকারটা কি গুরুত্ব নেয়ার, ওনারা চেনে না। তো এখানে তো কেউ চেনে না কাউকে, বিভিন্ন, এটা তো মাল্টিকালচারাল দেশ, বিভিন্ন ইমিগ্রেন্ট কান্ট্রি, কেউ কাউকে এমনিই চেনে না। আবার চেনে না এই কারণে প্রত্যেকের কাজে থাকে, বেকার কোনো লোক নাই, আপনার পিছনে 10 জন ঘুরবে, 10 জন আপনাকে চেনে বসে রইল, কেউ নেই, সবাই কাজে আছে, সবাই অ্যাক্টিভ, সবাই কাজে থাকে। ঠিক আছে, ওনাকে চেনে না, এটা তো ওনার হয়তো কষ্ট হয়েছে, এটা আমি জানি না। সবাই বিজি আর সবাই সমান। কোটিপতি যে, সেও ট্রেনে চলে, আর এত আরাম ট্রেনে, এত টাইম, পারফেক্ট টাইম। কোটিপতি যে, সেও বাসে চলে, আবার যার কিছুই নেই, যেমন আমিও বাসে চলি, ট্রেনে চলি, কোটিপতিও ট্রেনে চলে, আমিও ট্রেনে চলি, বড় গাড়ি ইউজ করি। এটা তো সবাই সমান অধিকার, সমান, এবং আপনি সেটা ইউজ করেন। আমাদের বাসে উঠতে পারে কোটিপতি, উঠতে পারে, আমিও তো উঠতে পারি না বাসে, শ্বাস বন্ধ হয়ে যায় ময়লা আবর্জনায়। তো একটা দেশে এত সুবিধা যে কোনো বৈষম্য নেই, শ্রেণী বৈষম্য নেই, বর্ণ বৈষম্য নেই, আছে ভিতরে ভিতরে, এগুলো হয়, ওগুলো সব দেশেই আছে। আমাদের দেশে তো পুড়েই ফালা, এখানে তো পুড়ে ফালা না। ঠিক আছে, বর্ণ বৈষম্য, ধর্ম বৈষম্য পুড়ে ফেলে। এখানে হলো সবাই সমান, ট্রেনে আপনিও বসতে পারবেন, ওই ট্রেনে কোটিপতি দাঁড়ায় রয়েছে, যদি সিট না থাকে, ওই যার কিছু নেই, আমি বসে রয়েছি, তো অসুবিধা কি? কিন্তু আবার বয়স্ক দেখলে সিট ছেড়ে দিতে হবে, এটা স্বাভাবিক নিয়ম। একজন ডিজেবল কেউ আসলো, তাকে সিট ছেড়ে দিতে হবে আপনি যদি বসে থাকেন, বা অন্যরা সবাই তাকে। বাস রাস্তায় চলবে, কিন্তু একজন ডিজেবল বা সাধারণ মানুষ উঠতে গেলে এটা নিচু হয়ে যায়, তারপর সে উঠে। কত মূল্য, এটা যে একটা আমাদের দেশে, আমাদের কালচারে এটা একটা এত বড় জিনিস, আমরা ভাবি বড় জিনিস, ওরা এটাকে থোড়াই কেয়ার করে না। ঠিকই আছে। মানে 2 পয়সার দাম 2 নেই। পয়সার দাম নাই এগুলো। আপনার 5 কোটি টাকা আছে, 10 হ্যাঁ। কোটি টাকা আছে, সো হোয়াট, So এটা what? আমার কি যায় আসে? কি যায় আসে? মানে আপনি মিলিয়নিয়ার বা বিলিয়নিয়ার, হ্যাঁ, আমি কি যায় normal আসে? চাকরি করি, সো হোয়াট? আপনাকেও নাম ধরে ডাকছি, আপনি আমাকে নাম ধরে হ্যাঁ, ডাকছি, কোনো আপনাকে দরকার দেখলে নেই। আমাকে মানে Hi, hello. মানে একেবারে হাত পা পূজা করে দাঁড়িয়ে সম্মান করে জায়গা দেওয়ারও কিছু নেই। এই যে ওগুলো, এই জিনিসগুলো সে দেখা নেই, এগুলো তো ভালো, নম করার কোনো সুযোগ নেই, দরকারও নাই। বিলিয়নিয়ার বাসে চলবে, আর এই বাড়ি ভাড়ার অভাবও বাসে চলবে, কারো কোনো দুঃখ নাই, খাবার দাবার সবার জন্য সমান। ওই বিলিয়নিয়ার যেখান থেকে কেনাকাটা করে, গ্রোসারি করে, সেখান থেকে ওই যার কিছু নেই, হোমলেস, হেও গ্রোসারি করে ওখান থেকে। কফি শপে, ম্যাকডোনাল্ডসে কফি খাবে, অথবা আর কি আছে না ইসরায়েলিদের, হ্যাঁ, কফি খাবে, ওই যার কিছু নেই হেতেও ওখান থেকে কফি খাবে। নাই। সো আপনি আপনার জায়গায়, আমি আমার জায়গায়, Yes. একেবারেই এরকম। মানে তো ঠিক আছে, এখানে আমি মুই কি হুনু গিয়ে এরকম একটা ব্যাপার আছে না? আপনি হনু আমি হতে অনেক যাবেন বড়, কেন? আমি আমাদের ইন্ডাস্ট্রিতে আমি বড় ট্রেনার, বড় স্পিকার, বড় কোচ, আমার অনেক ইনফ্লুয়েন্সিং, হ্যাঁ। আমার অনেক ফ্যান ফলোয়ার, আমার ভিডিওর অনেক ভিউ বেশি, এরকম একটা কিন্তু র্যাট রেস আছে। সো ওইখানে মানুষের জীবনে এগুলা কোনো ভ্যালু নেই। কথা ঠিক। তো এগুলো দেখেন না, এগুলো তো ভালো, পজিটিভ,
এগুলো থেকে তো আপনি থাকতে পারেন। আর আপনি যদি মূল্যায়ন চান, আরে বাংলাদেশে আমি ইনফ্লুয়েন্সার, আমার এত ভক্ত আশিকান আছে, এখানে তো আমরা কেউ চিনে না, তো এগুলো তো এখানকার নিয়ম, আপনি এখানে আসলেন কেন? ঠিক আছে, আর খারাপ লাগতেই পারে, চলে যাবেন, চলে যেয়ে কিছু বলবেন না, আমার বাংলাদেশটাই ভালো লাগে আমার কাছে, যেহেতু আপনি ওই দেশে জন্মগ্রহণ করেছেন, আমরা ওই দেশে জন্মগ্রহণ করেছি, ওই দেশের আলো বাতাস আমাদের ভালো লাগবেই, আমরা ওই দেশটা চিনি জানি। এখানে এসে তো আপনি ওই খালাম্মার বাড়ি, নানার বাড়ি, নানির বাড়ি এগুলো পাবেন না। কোনো ভ্যালু নেই। আপনি চিন্তা করে দেখেন যে কি চিন্তা they give a করবে? damn, দেন, মানে একেবারে ড্যাম মিন্স ড্যাম, মানে ঠিক আছে। আপনার এখানে ভাব নেওয়ার কিছু নেই। আপনি সিম্পল সাথে প্রত্যেকটা মানুষ যে রাস্তায় কাজ করছে, ফুটপাতে কাজ করছে, সবাই যে সমান। দোকানে কাজ করছে, যে অফিসের টপ বস, ইভেন প্রাইম মিনিস্টারকে রাস্তায় পেলে ধুয়ে দিচ্ছে, কিচ্ছু ঠিক আছে, করার ঠিক নেই, আছে নাম তো। ধরে ডাকছে। ঠিক অফকোর্স আছে। মানে এখানে কোনো ডিফারেন্সিয়েট করার কিছু নেই। এমন একটা দেশ, এমন একটা জায়গা থেকে ওখানে যখন আপনি যাচ্ছেন, ট্রানজিশন, কি হয়েছে? ইটস এ বিগ শিফট, নট অনলি মাইন্ডসেট শিফট বাট এটা অলসো যারা মেধাবী, যারা সিভিক সেন্স আছে, তারা এগুলাকে স্বাভাবিকভাবে নেবে। ওনার সেই সেন্স নাই, উনি এগুলাকে অস্বাভাবিক, এখানে অস্বাভাবিকতার কি আছে? এটাই স্বাভাবিক। আমাদের দেশে এগুলা নাই, আমাদের দেশে অস্বাভাবিক। এখানে প্রাইম মিনিস্টার দুই কথা বলতে পারছে, প্রাইম মিনিস্টার রাস্তায় জ্যাম দেখলে হেঁটে চলে যাবে, তো এটা মানতে হবে তো আপনাকে। যাকে ভুলে গেছি কি বলছে আরো। রিয়ালিটি শিফট। সো আমি তখন প্রশ্ন করলাম নিজেকে, আমার প্রথম একটা এটার জটিলতার কিছু নেই। উনি এতক্ষণ যা বলেছেন, উনি যদি এগুলোর সাথে অ্যাডজাস্ট না করতে পারেন বা পারেননি, উনি তো পারেননি, ওনার পড়ালেখার শিক্ষাগত কোনো যোগ্যতা নেই। উনি দেশ বিদেশ ভ্রমণ করেছেন, ওনার দেশ বিদেশ ভ্রমণ করা উচিত হয়নি। কি শিখেছেন উনি? এই যে উদারতা, এই যে বদান্যতা এইসব দেশের, এরা বাইরের দেশের জন্য কি সেটা জানার দরকার নাই, এরা ওদের নিজেদের স্বার্থ ছাড়া কিছু বুঝে না। কিন্তু নিজের দেশে এরা অত্যন্ত গণতান্ত্রিক, সবার সমান অধিকার দিতে চেষ্টা করে, সবাই সেভাবে মেনে জুনে চলতে হবে। উনি কিছুই শিখতে পারেন নাই। ওয়েক আপ কল, যে বলতে পারেন ওকে, যে আমাকে তো অনেকেই চিনতো জানতো, বাট এখানে তো আসলে এগুলো কোনো ভ্যালু নেই, সবাই ব্যস্ত। ওহ, প্রতি কথায় কিভাবে কথা বলে, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আপনাকে চিনবে কেন এখানে? এখানে আপনি কে? এখানে বিলিয়নের কোনো দাম নাই, আপনি তো একটু আগে বললেন। দাম থাকার দরকার নাই তো, দাম নাই মানে কি? প্রত্যেকে সমান। এখানে কুলি না মানে সুইপার, যে রাস্তা পরিষ্কার করে অথবা ড্রেন পরিষ্কার করে, এদের স্যালারি বেশি। এরা হইল সবচেয়ে, ট্রাক চালায় যে, এর স্যালারি অনেক বেশি। এক একজনের স্ট্যাটাস কি, আর সবাই এডুকেটেড, নিরক্ষর কেউ নেই, সবাই জানে, সবাই পড়াশোনা জানে। গ্রোসারি যে করতেছে, ময়লা যে পরিষ্কার করতেছে, এডুকেটেড। তো তার বিল পে করার জন্য, তাহলে আমি কি কি অ্যাচিভ করার চেষ্টা করছি, আমি কেন দেশে আসলাম, হোয়াট ইজ মাই গোল? কি তখন বলে? আমার সামনে না আসলে রিয়ালিটি ওপেন হওয়া শুরু করলো। রিয়ালিটি, এই ভদ্রলোক ভালো জিনিস গ্রহণ করতে জানে না, গ্রহণ করে নাই, করতে পারেনি, নিজের ব্যর্থতা বলছে। মোটিভেশনাল স্পিকার হিসেবে একজন ব্যর্থ লোক। আবার আরেকটা কথা বলি, উনি শেষের দিকে বলবে উনি যাদেরকে পড়াবে আগামীতে, ও সবাই বিদেশে চলে যাবে, সবাইকে বিদেশে নেওয়ার জন্যই উনি পড়াবে। উনি আরবি শিক্ষা দিতে পারতেন, হাদিস কোরআন শিক্ষা দিতে পারতেন, কিন্তু শিখাবেন না। উনি বারবার ইংরেজি শিখাবেন, শুনবেন একটু পরে, ইংলিশ শিখাবেন। বিদেশে কিভাবে যাবা, ম্যানার কি হবে, কিভাবে অন্য দেশে সার্ভাইভ করবা, সেগুলো শিখাবে উনি। হজের কথাও বলবে না, আমাদের আরো আমাদের ধর্মীয় যেসব পেশা কিছু বলবে না। ওপেন হওয়া শুরু করলো। সর্বপ্রথম যেটা আমার সামনে হিট করলো, কি যে hit করছে? হু এম আই, ওকে, আসলে আমি কে? আমি মানুষ হিসেবে মনে করতে হবে নিজেকে সবসময়। আপনি মানুষ। তাহলে আমি তো মুসলমান, আমি মানুষ। এই যে মুসলমান কইয়া কিন্তু এই দেশের সৌন্দর্য নষ্ট করলো। এই দেশে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, ইহুদি সব আছে। এটা মাল্টি ন্যাশনাল কান্ট্রি, ঠিক আছে? সব ধর্ম বর্ণের লোক, সবার স্বাধীনতা নিয়ে সবাই আছে। মুসলিম ধর্ম হিসেবে আপনি এখানে ইসলাম পালন করা তো অনেক সহজ। এখানে মসজিদ আছে, অনেক মসজিদ, মাদ্রাসাও আছে,
পাকিস্তানিরা আছে, ইরানিরা আছে, সোমালিয়ান মুসলিমরা আছে, বাংলাদেশি মুসলিমরা আছে, ইন্ডিয়ান মুসলিমরা আছে, বহু মানুষ এখানে, বিশাল কমিউনিটি, বড় বড় মসজিদ, বাংলাদেশের চেয়েও বড় মসজিদ। উনি এখানে নামাজ কালাম করলে কেউ ওনারা বাধা দিত? উনি এটার ভিতরে এত খারাপ জিনিস খুঁজতেছে কেন কানাডার ভিতরে? ন্যাচারাল আমার মাথায়, আমি তো মুসলমান, আমি তো মানুষ। আচ্ছা তাহলে আমি কোথা থেকে আসলাম? আল্লাহ আমাকে পাঠিয়েছে, দেন আমি কোথায় যাচ্ছি? আমরা প্রত্যেকেই মারা যাব। এগুলো বাংলাদেশে থাকার সময় আপনি বুঝেন নাই, বুঝেন নাই আপনি। আচ্ছা ঠিক আছে, বুঝছেন, আপনি সুন্দর মতো কানাডা থেকে বাংলাদেশে চলে যান, শেষ। বাংলাদেশে যে এগুলো করেন, ওনার ছেলে মেয়ে কি, উনি কি মাদ্রাসা পড়ায়? উনি কি এখন মাদ্রাসা পড়া শুরু করছে? না ওনার ডিগ্রি কোনোটাকে অস্বীকার করছে? উনি পড়ছে সব নাস্তিকদের পড়াশোনা, সব নাস্তিকদের দেশে গেছে, উনি ইংল্যান্ডে গেছে, আমেরিকা গেছে, কোথা নাকি পড়াশোনা করছে, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ছে, ইংরেজি শিক্ষা, বাংলাও না। উনি কি সেগুলো অস্বীকার করছে যে আমি ভুল করেছি আগে এগুলো পড়ে টুড়ে? উনি তো সেগুলোই পড়াবে আবার সামনে। অস্বীকার করতে পারি এটা অস্বীকার করার না, অস্বীকার কোনো সো করার দ্য নেক্সট ডেস্টিনেশন ইজ আই এম গোইং টু ডাই। রাইট। না, আমি যদি মুসলমান হয়ে না সবাই মারা যাবে, সবাই বিশ্বাস করে যে সে মারা যাবে, সমস্ত প্রাণী মারা যাবে, ট্রুথ দাবি করি, তাহলে আমার মৃত্যুর পরে আমার একটা জীবন আছে, আছে। লাইফ হিয়ার আফটার। হ্যাঁ। জান আমার কবরের জীবন থেকে শুরু হবে, দেন হাসর হবে। হ্যাঁ, then তো এটা উনি কানাডায় থেকে ইসলামী আইন কানুন মেনে চললে কি কোনো অসুবিধা হইতো? কেউ বাধা দিত? আরো অনেক মুসলিম আছে না এই দেশে, লক্ষ লক্ষ মুসলিম আছে। উনি কি এই লক্ষ লক্ষ মুসলিমকে এখন অপমান করছে না? যে এইসব দেশে যারা যারা মুসলিম থাকে তাদের ইসলাম থাকে না? কি বলছে এগুলো? দেন আমার গন্তব্য জান্নাত জাহান্নাম, আল্লাহ আমাকে আমলনামা দেবে, আমার ঠিক করে দেবে। জি। অ্যাজ এ মুসলমান আমাকে বিশ্বাস করতেই হবে, না বিশ্বাস করলে আই এম নট এ মুসলিম, আই এম নন বিলিভার। তো এই দেশে থেকে বিশ্বাস করতে কেউ নিষেধ করেছে? এই জন্য বাংলাদেশে যেতে হবে? আচ্ছা, বাংলাদেশে যাবেন, বাংলাদেশকে ভালোবেসে বাংলাদেশে যাবেন, ইসলাম পালন করার জন্য বাংলাদেশে যেতে হবে না। সারা পৃথিবীর যেখানেই আপনি থাকেন সেখান থেকেই আপনার ধর্মকর্ম করতে পারবেন। প্রত্যেকে ধর্মকর্ম করছে না বিভিন্ন দেশে থেকে। হ্যাঁ, বাংলাদেশকে ভালোবেসে যেতে হবে। আপনি বাংলাদেশে চলে যাবেন, যে আমার অন্য দেশ ভালো লাগে না, আমি বাংলাদেশে চলে যাবে, এসছি, ভুল হয়ে গেছে বা বুঝে গেছি, এখন আমার বাংলাদেশে যাওয়া উচিত। সেই হিসাবে তো উনি যাননি, উনি ধর্মকর্ম করার জন্য গেছেন, এবং ধর্মকর্ম করতে যে কি শিখাবে পরে শুনবেন। জি। ইট ডাজেন্ট ম্যাটার আমি কোন ঘরে জন্মগ্রহণ করেছি, ইট ডাজেন্ট ম্যাটার আমার নাম কি, ইট রিয়েলি ডাজেন্ট ম্যাটার। তো এটা আমার কাছে খুব কঠিন ভাবে আমার ভিতরে নাড়া দিল যে আপনার সামনে এসে দাঁড়াইলো এই হ্যাঁ হ্যাঁ, সত্যটা। আসলে আমি কি অ্যাচিভ করার চেষ্টা করছি। আচ্ছা। এই দেশটা তো যেখানে আজান শোনা যায় না, যেখানে শুক্রবারে ছুটি নাই, যেখানে আমি রমজানে ছিলাম রোজায় কোনো ছুটি নাই, এদেশে না। রোজাই অফিস আদালত বন্ধ, লিটারালি তিনটা দুইটার মধ্যে বন্ধ হয়ে আপনি যায়। হাফ ডেও কাজ হয় না, কাজই হয় না, হ্যাঁ। হাফ ডেও কাজ হয় না। তারপর ঈদের একটা লম্বা ছুটি আছে, ওখানে ঈদের ছুটি নাই, রোজার ছুটি নাই, শুক্রবারের ছুটি নাই। আমি তো মুসলমান মানুষ, আমাকে তো তো এগুলো তুমি স্টাডি করে আসো নাই যে এই দেশ, এটা কি ইসলামী দেশ, এটা কি বাংলাদেশ, এটা কি পাকিস্তান যে ঈদের ছুটি থাকবে, এটা কি বাংলাদেশ যে মসজিদে প্রতিদিন আজান হবে, ঘরের পাশে মসজিদ থাকবে? এখানে তো মসজিদ মাদ্রাসা আছে, আজান তো হয় সেখানে, শোনার দরকার কি? এখানে মোবাইল আছে, ওই যে সাউন্ড আছে, সমস্ত টাইমিং করা আছে, প্রত্যেক ওই টাইম দেখে নামাজ আদায় করে মসজিদে যায়। এটা কি ইসলামী দেশ যে রোজার মাসে কাজকর্ম বন্ধ থাকবে? এটা কি ইসলামী দেশ যে রোজার মাসে রোজার 2 দিয়ে কোরবানি ঈদ রোজার ছুটি থাকবে 10 দিন? আপনি এই দেশে এগুলা কি চাচ্ছেন, কেন চাচ্ছেন আপনি? এই দেশটা এগুলা না। মারা যেতে হবে, মারা যাওয়ার পর আমার একটা গন্তব্য আছে, হ্যাঁ, আমাকে সেটা আছে। বিশ্বাস করতেই হবে। করেন। আমার ভিতরে নাড়া দিল, হু এম আই, হোয়াট এম আই ট্রাইং টু অ্যাচিভ। আপনি কি একটা রমজান পেয়েছিলেন তখন? হ্যাঁ, আমি রোজা পেয়েছি, 2টা ঈদ পেয়েছি, সো উইন্টার পেয়েছি। হ্যাঁ, এই হ্যাঁ, রিয়ালাইজেশন এখানে রোজা আরো সুন্দর, আরো বড়, আপনার সব আরো বেশি হইতো। এখানে রোজার সময় সামারে, বিশেষ করে সামারের মধ্যেই পড়ে, দিন অনেক বড়, আপনি 18 ঘন্টা রোজা রাখতে পারবেন। এখানে বাংলাদেশে তো আপনি 12 ঘন্টা রাখলেন বা 11 ঘন্টা, এখানে আপনার রোজা সব বেশি হইতে হবে। আল্লাহর কাছে আপনার কষ্ট, সাধনা এবং রমজান আপনি আরো বেশি সব পেতেন, কিন্তু আপনি চলে গেলেন। এখানে 16 ঘন্টা রোজা রাখে মিনিমাম, বা 18 ঘন্টা রোজা রাখে।
রাত 9টার সময় সন্ধ্যা হয়, অনেক সময় 11টার সময় সন্ধ্যা হয়। রমজানের আগেই আসে শুরু করলো? রমজানের আগেই, হ্যাঁ, আগে আসে শুরু করলো। রমজানের আগেই। সো মনে করেন বাই ডিসেম্বর আই এম গোয়িং থ্রু দিস কোয়েশ্চেনিং। ওকে, আর আপনি গেলেন তো সেপ্টেম্বরে। হ্যাঁ, সো বাই ডিসেম্বর আই এম কোয়েশ্চেনিং মাইসেলফ, আমি কি অ্যাচিভ করা, হোয়াট ইজ মাই গোল, হ্যাঁ, আমার গোলটা কি? একটা গোল ছিল কানাডাতে যাব, কানাডাতে সেটেল হবে, আমি Yes, sir. আসলাম, দ্যাটস ফাইন। ফাইন, ঠিক আমি আছে, গাড়ি কিনলাম, দ্যাটস ফাইন। হ্যাঁ, আমি বাড়িতে থাকলাম, দ্যাটস ফাইন। ফাইন, আমি ভালো জব করছি, ভালো কাজ Fine. করছি, দ্যাটস ফাইন। তো আর কি যদি বলেন টপ ক্লাস কাজ, যে ট্রেনিং, তাও কোচিং, করছেন। স্পিক, আমি সেখানে সেটা করছি, দ্যাটস ফাইন। বুঝছেন না আর কি? হোয়াট ইজ মাই নেক্সট গোল? আল্লাহ আপনাকে সব দিয়ে দিছে, এখন আপনি ধর্মকর্ম করেন, অফিস ছুটির পরে অফিসের কাজগুলো সুন্দরভাবে করেন, গাড়িটা সুন্দরভাবে চালান যাতে মানুষের ক্ষতি না হয়, বাড়িতে থাকেন যাতে অন্যের বাড়িতে আপনাকে পানি ছিটিতে না হয়, অন্যের ডিস্টার্ব না হয়, এবং আপনি আপনার ধর্মকর্ম বাড়িতে এসে মসজিদে যেয়ে আপনি করেন, কোনো অসুবিধা তো নাই। সেটা কানাডা হোক, জঙ্গলে হোক, সাউথ আফ্রিকায় হোক, আমাজনে হোক, আপনি তো করতে পারেন। এটা তো আল্লাহ পাক তো কোনো বাধা দেয়নি কাউকে যে তুমি ইসলাম ধর্ম কায়েম করতে, পালন করতে হলে তুমি কানাডা যেতে পারবে না, এটা বলছে। মাই নেক্সট গোল ইজ কবর। উনি দেখছে যে উনি বাংলাদেশে গেলে ওনার ব্যবসা বাণিজ্য ভালো হবে, ও বাংলাদেশের লোকজন বিদেশে আসার জন্য ওনার কাছে পড়াশোনা করবে, এটা এক ধরনের ধারণা তৈরি হয়েছে, দেখবেন শেষে। ট্রুলি এটা আমার ভিতরে একদম ওপেন হয়ে গেল সামহাও। মানে বিষয়টা কি ভাই অনেকটা এরকম যে, যেমন ধরেন যে আমরা বাংলাদেশের কনটেক্সটে যেহেতু কথা বলেন। বলতেছি এবং আমাদের অডিয়েন্স অলমোস্ট সবাই বাংলাদেশে, বলেন। সবাই বলে আমি বিদেশ যাব, আমি বড় একটা চাকরি করব, আমি একটা সিকিউরড লাইফে যাব, হ্যাঁ আমি করব। দ্য মোমেন্ট আপনি সব করে ফেললেন, আপনি বিদেশে চলে গেলেন, ফ্যামিলি নিয়ে শিফট করলেন, মাইগ্রেশন করে ফেললেন, ভালো একটা জব পেয়ে গেলেন, সোশ্যাল সিকিউরিটি পেয়ে গেলেন, সব কিন্তু হয়ে গেছে। এরপরে আপনার কোশ্চেনটা আসলে আচ্ছা সব তো হয়ে গেছে, বাট এরপরে কি? এরপরে তো আসলে আমার নেক্সট গোলটা কি? আর তো কিছু আমার নাই। নেক্সট কারণ জার্নিটা বাংলাদেশে আমাদের প্রত্যেকটা জিনিস ফিক্সড করতে হয়, আর ওইখানকার সোশ্যাল স্ট্রাকচার এবং সিস্টেমটা অনেকটা এরকম, যেটা বললেন আর কি, যে সবার জন্য সবকিছু সেম ফিক্সড। ফিক্সড। সো এটা কি কোশ্চেন আসার পেছনে একটা কারণ যে হোয়াট নেক্সট? এখন তো সব হয়ে গেছে, হোয়াট নেক্সট বলতে এরপরে আমার মারা যেতে হবে, হ্যাঁ। বাট সেটার প্রিপারেশন আমি কিভাবে নিচ্ছি অথবা Right. নিচ্ছি কিনা, বিষয়টা কি অনেকটা এরকম ছিল? এক্স্যাক্টলি, এম আই অন দ্য রাইট ট্র্যাক? এম আই অন দ্য রাইট ট্র্যাক? Am আমি I? নিজেকে ভাবতাম আমি অনেক স্পিরিচুয়াল, ওকে, হ্যাঁ, স্পিরিচুয়ালি কানেক্টেড, এবং আমার ভিতরে সেই ফিলিংটা কাজ করতে। কারণটা ছোট্ট করে কারণটা বলি। জি। আমি 2008 সালে মেডিটেশন কোর্স করি, হ্যাঁ, সিলভা লাইফ সিস্টেম, সিলভা ইনটিউশন সিস্টেম, এরপরে কোয়ান্টাম করেছি, এরপরে এনএলপি করেছি, এরপরে আমি টিএম টেনে দিই, করেছি। একটু টেনে So, দিই। আরো অনেক রকমের মেডিটেশন করেছি। ওরে বাপরে, তো অনেক বড়। বুঝতে হবে আমি অন্যদিকে চলে গেছি, আমি গাইডেড। তার মানে আমার কনসিকুয়েন্সেসটা কি? আমি মুখে বলছি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে দিয়েছে, শুকরান, কিন্তু আমার অন্তরে সে উপলব্ধি আছে, না। আমার কাজে সেই রিফ্লেকশন আছে। আচ্ছা ভাই, তারপরে কি হলো ডিসেম্বরে যখন তারপরে এই আমি গুলো আসলো? তারপরে আপনার next step তারপরে কি ছিল? রমজান আসলো। রমজান আসলো কোন মাসে? মার্চ মাসে। মার্চ মাসে। তো আসলে এই কথাগুলা এভাবে বলতে চাই নাই, কিন্তু আপনি প্রশ্ন করলেন। তো আমি আম গোয়িং থ্রু ট্রিমেন্ডাস চ্যালেঞ্জ আমার ভেতরে। তো আমি আল্লাহর কাছে সারেন্ডার করেছি রীতিমতো। আসলে আল্লাহ আমাকে সবাই পথ করে। দেখাও। আর ইতিমধ্যে যা শুনছি দেখছি কানাডাতে, যে কানাডাতে আসলে পরবর্তী জেনারেশন, আমার সন্তানেরা কতটুকু ধর্ম মানতে পারবে, বা আমার সন্তানদের সন্তান কতটুকু মুসলমানের পথে থাকবে, এই সম্ভাবনা 1%। বলে আমার গ্র্যান্ডফাদার হয়তো মুসলমান ছিল, এটার অনেক লম্বা মানে এটাও একটা অসত্য কথা। তাহলে এত মুসলিম যে বিদেশে বিভিন্ন দেশে আছে, বিভিন্ন দেশে, শুধু বাংলাদেশের না, তারা কি অমুসলিম হয়ে যাচ্ছে সবাই? আমার তো মনে হয় না। মসজিদের সংখ্যা বাড়ছে, মাদ্রাসার সংখ্যা বাড়ছে এখন আমেরিকা, কানাডায়। কারা করছে এগুলা? ওদের ছেলেমেয়েরা কি সব নষ্ট হয়ে গেছে? প্রজন্ম থেকে প্রজন্ম এই দেশে থাকে, তো এই দেশের মতো করে প্র্যাকটিস করে। এখানে তার বাংলাদেশের মতো হবে না, এই দেশের মতো ইসলাম ধর্ম করে, মসজিদে যায়, নামাজ পড়ে। হ্যাঁ, এখানে তো আর সবাই রাস্তা রাস্তায় মিছিল করবে না। ইসলামী শরিয়া কায়েম করতে হবে, কায়েম করতে হবে। চড়া কাহিনী আছে এর, বিকজ কানাডা ইজ এ সোশ্যাল কান্ট্রি। ওখানে এলজিবিটি কিউ একেবারে স্কুল থেকে শেখানো হয়, পড়ানো হয়। শেখানো হয়? হ্যাঁ, এটা হলো ওদের নিয়ম আপনাকে। এবং ওটা কোনো ধর্ম নাই, এবং নো রিলিজন ইজ দ্য ফিলসফি। সো
এবং ছেলের বিয়ে, মেয়ের বিয়ে আচ্ছা, কানাডা ইজ দ্য কোনো ফার্স্ট কান্ট্রি। ধর্ম নাই, মানে মুসলিম ধর্ম বা হিন্দু ধর্মের উপর তো কেউ আঘাত করবে না, এখানে সবার অধিকার সমান। এরা যদি মনে করে আমাদের ধর্ম দরকার নাই, আমাদের অসুবিধা কি, আমরা আমাদেরটা করব। আর এলসিবি কি না এর কি যেন এটা বললো, এটা ওদেরকে সব কিছুই শিখায়, সব কিছু যে যেটা গ্রহণ করবে করতে পারে, না বললে নাই, এগুলোর ব্যাপারে কোনো বাধা নাই। কিন্তু আজ পর্যন্ত আমি এরকম কাউকে দেখিনি। ঠিক আছে, ওই যে হার্ড ড্রিঙ্কসের দোকানের কথা বলবে, আমি কোনোদিন ঢুকি নাই, এখন আমার ঘরের নিচেও আছে, আমি যদি না খাই আমি ওখানে যাব না, এটা আমার মনের ব্যাপার। উনি এগুলো বলবে, আমি আর একটু টাইনা দিই, একটু অনেক লম্বা, এই যে অনেক লম্বা এখনো, কি বলে এখন আই এম অলমোস্ট 50। আমি বাংলাদেশে যে মাদ্রাসায় এরকম বলৎকার করা হয়, তো ওগুলা কি সমকামী না? খালি এলসিবি কি, এরা হলো স্বীকৃত, এরা স্কুল কলেজে পড়ায়, যৌন শিক্ষাও আছে, পড়ায়, তোমার জানতে হবে, শিখতে হবে, এরপরে তোমার পথ তুমি বেছে নাও। তোমার পথ তুমি না, তোমার এক্সপিরিয়েন্স হবে, শিক্ষা থাকবে, সব কিছু শিক্ষা জানা আছে। আমাদের দেশে এগুলো শেখানো হয়, আমাদের দেশে ওয়াজ মাহফিলে বলে, কিন্তু ক্লাসে শিক্ষালে বিপদ আছে। স্কুল কলেজে যদি পড়ায় সেটা ঠিক হবে না, হুজুররা রাস্তায় নেমে যাবে, কিন্তু হুজুররা ওয়াজে বলে কিভাবে কি করবেন, যেখানে এটা বলা উচিত না। থেকে বললাম এখানে নাম ফুটোবার জন্য বলছি না, আমি হার্ভার্ড পর্যন্ত গেলাম, আমি লন্ডনে কোর্স করেছি, আমি ইন্ডিয়া IIM ক্যালকাটাতে কোর্স করেছি, আমি ওয়ার্ল্ড ব্যাংকের ট্রেনার হিসেবে কোর্স করেছি, TOT প্রোগ্রাম করেছি। সো আমি আরো অন্যান্য মাস্টার সার্টিফাইড কোচিং করেছি। সমস্ত অবৈধ কাজ শিখছে, ওয়ার্ল্ড ব্যাংকের সাথেও কাজ করছে, ওয়ার্ল্ড ব্যাংকের কি ট্রেনিং দিচ্ছে, এই ফিল প্রাউড। আমি ওয়ার্ল্ড ব্যাংকের দালালি শিখেছে, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে শিখে বাংলাদেশের মানুষের রক্ত চুষে খাইছে, এখনো সেগুলোর খুব প্রাউড ফিল করে সে। আসলে আমি কি অ্যাচিভ করার চেষ্টা করছি, আমার তো আসলে তেমন কিছু নাই যে সেটা আমি অ্যাচিভ করার চেষ্টা করব ওই দেশে এসে, কিন্তু আমি আমার সন্তানকে কোথায় দাঁড় করিয়ে দিয়ে যাচ্ছি, হ্যাঁ, আমাকে তো কোথায় মরতেই হবে, আমি কোথায় আল্লাহর দাঁড় কাছে কি করাচ্ছেন? জবাব দেব? হ্যাঁ, এক্স্যাক্টলি দ্যাট ওয়াজ মাই থিঙ্কিং। এবং হ্যাঁ। আমি যা স্টোরিগুলো পাচ্ছিলাম সোসাইটি থেকে, প্যারেন্টদের কাছ থেকে, একটা দুইটা স্টোরি একটু বলেন যে এই যে বললাম যে আমার সন্তান, এরকম কি কারোর সাথে আপনার দেখা হয়েছে? অজস্র মানুষ, আমাদের একটা দুইটা একটু বলেন আমি একটু বলেন। ওখানে স্কুল টিচারদের সাথে আমার থাকার সুযোগ হয়েছিল প্রাইমারিলি, এবং পরবর্তী অনেক প্যারেন্টস বাংলাদেশি হ্যাঁ, বলেন তো এরকম অনেক গল্প সামনে আসলো, বলেন। যে সন্তানকে শাসন করার কনসিকুয়েন্সেস কি, সন্তানকে আপনি শাসন করতে পারবেন না, বকা দিতে পারবেন না, মার তো পরের কথা, বকা দিলেও আপনাকে আপনি বাসায় না ঢোকার মতো কাজ হয়ে যেতে পারে, Okay. বকা দিলেও সে যদি কমপ্লেন করে, স্কুল আপনাকে এখন তার ইচ্ছা হলো সন্তানদেরকে বকা দেয়া, সন্তানদেরকে মারা, সন্তানদেরকে শাসন করা, এখানে এগুলা নাই। উদার যে তাকে বুঝাবেন, সুন্দর করে বলবেন, ভদ্রতা শিখাবেন, আপনি ভদ্রভাবে বলবেন, বাবা মা হলেও তাকে চড় থাপ্পড় দেয়া যাবে না। এটা তো আদর্শ মানুষ হিসাবে তারা গড়ে তুলছে, মেধাবী করে তুলছে। আমরা তো মাথায় চড় দিই, মুখে চড় দিই, মাথায় থাপ্পড় মারি। হোয়াই? শিশুদেরকে নির্যাতন করি, ব্যত্রাঘাত করি কেন? এইসব দেশে এগুলো নাই। আমেরিকা, কানাডা, ইউরোপ পড়বে, পড়ার বই বাসায়ও আনে না, পড়ার বই স্কুলে থাকে, স্কুলের লকার আছে প্রত্যেকের, ওখানে বইগুলো রেখে দেয়, আবার পরের দিন যায় ওই লকার থেকে বই বের করে প্রত্যেকে আবার পড়াশোনা করে, আবার লকারে ঢুকিয়ে নিজে লক করে দেবে। বাসায় গেলেও পড়তে পারবে না, পড়ার দরকার নাই, বাবা মা ইয়ে করতে পারবে না যে পড়তে এখানে পড়ার সিস্টেম নাই। পড়তে হবে স্কুলেই শেষ, আর খেলাধুলা এখানে বাবা মার সাথে সময় কাটাবে শুধু বাসায় এসে পড়ার নিয়ম নাই। কেউ যদি পড়ে অপরাধ নাই, কিন্তু পড়ার নিয়ম নাই, ক্লাসেই শেষ। কি বলে এগুলা? কি শিখেছে? স্কুল আপনার কাউন্সিলিং করবে, বাচ্চাকে জিজ্ঞাসা করে কেন তোমার মন খারাপ, ওকে, হ্যাঁ কি হয়েছে। সো এরকম এই ঘটনাগুলো এখান থেকে সূত্রপাত হয়, ডিটেলে গেলাম না, এটা লম্বা ইতিহাস। করেন সো তখন মনে মানে আসলে তো বাচ্চাদেরকে বকাঝকা যাবে না,
বাচ্চারা ছোটবেলা থেকে এখানকার পরিবেশ হলো এই, কাউকে যদি বকাঝকা করে সিনিয়ররা, এরা স্কুলে যে টিচারকে যদি বলে বা পুলিশকে এরা যদি কমপ্লেন করে আমি কষ্ট পেয়েছি, আমাকে আঘাত করেছে, পুলিশ এসে বাবা মাকে সার্চ করবে, ধরে নিয়ে যাবে। স্বাভাবিক। আপনি কেন পিটাইতে যাবেন বাচ্চাকে? কেন ধমক দিতে যাবেন বাচ্চাকে? কি কারণ? আপনি কেন সেই অধিকার চাচ্ছেন? আমার তো টিনেজার মেয়ে বাচ্চা ছোট বড়, ঠিক আমার আছে। 3 বাচ্চা। হ্যাঁ, সো আমি এবং আমাদের সোসাইটিতে কনজারভেটিভ সোসাইটি থেকে আমরা গিয়েছি না, জি। এখানে শাসন আছে, প্রয়োজনে অনেক কিছু আমাদেরকে শাসন করতে হয়। হ্যাঁ, মারামারিও করতে হয়, এটা তো বলবে। ওখানে গিয়ে আপনার কোনো রাইট মারতে পারে না। অ্যাকচুয়ালি বলা ছাড়া, সাফলি বলা ছাড়া, এবং সে মানবে সন্তানদের মন মেজাজ খারাপ নিশ্চয়ই। সন্তানদেরকে উনি শাসন করতে চায়, পিটাইতে চায়, মারতে চায়, ধমক দিতে চায়। তার সন্তানগুলো বেড়া হয়ে গেছে মনে হচ্ছে, কথা শুনে মনে হচ্ছে, কারণ সে বকা দিতে পারছে না, শাসন করতে পারছে না, এটা তার ভালো লাগছে না। এখানে হলো যে কোনো শিশু এসেই ভর্তি হয়ে যেতে পারবে। শিশুদের জন্য আলাদা ভাতা আছে, যেটা বাবা মাকে দেয়, ওদের খাবার দাবার পুষ্টির ব্যাপারে খেয়াল রাখতে 18 বছর পর্যন্ত দেয়, টাকা দেয়, সরকার প্রতি মাসে ভাতা দেয়। যার 3 সন্তান যদি 18 বছরের নিচে হয়, প্রতি মাসে $1500 করে পাবে বা আরও বেশি। ঠিক আছে? তো উনি কি বলছে, ওনার বাচ্চারা কোথায় পড়ে এখন সেটা কিন্তু বলেনি। আমি পুরো ভিডিওটা শুনেছি। মাদ্রাসায় পড়ানো উচিত, কিন্তু পড়াচ্ছে না তো। নিশ্চয়ই নর্থ সাউথে আবার পড়াবে বড় করে, ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে এখন, যেটা ঠিক না, উচিত না। উনি যদি সেই মেন্টালিটি হন, তাহলে তো ইংলিশ মিডিয়ামে পড়ানো উচিত না। যেভাবে কথা বলছে আর কি, আমি সেই হিসেবে বলছি। কি না মানবে এটা তার উপরে। এবং স্কুলে গিয়ে সে এভাবে কাউন্সেলড হচ্ছে, তার অন্যান্য সহপাঠীদের সাথে এই ব্যাপারগুলোই সে তার আলোচনা করছে, তাহলে বাসায় এসে তো সে আপনারটা নিবে না। হ্যাঁ, তো কে কার বাবা মা নির্যাতন করে বাচ্চারা একজনের সাথে একটা শেয়ার করে না? তো করবেই তো। কি বলে রে ভাই? স্কুলে থাকে কতক্ষণ? বাসায় আপনি কতক্ষণ তার সাথে কথা বলতে পারবেন? যেহেতু দ্যাট ইজ অ্যানাদার কোয়েশ্চেন। জবের ভিতরে তো সবাই বিজিই থাকে। হ্যাঁ, সে সকালে চলে যাচ্ছে স্কুলে, আপনি সন্ধ্যায় ফিরে আসছেন, আপনি টায়ার্ড, দেখেন আপনাকে রান্না করতে হবে, আপনাকে ঘর পরিষ্কার করতে হবে, আপনাকে বাথরুম পরিষ্কার করতে হবে, আপনাকে গাড়ি পরিষ্কার করতে হবে, আপনার ড্রাইভার নেই, আপনি নিজে চালাতে হবে, এভরিথিং ইউ আর, আপনাকে বাজার করতে হবে। আপনার সাথে সন্তানের সময় দেওয়ার সময়টুকু কোথায়? একদমই সময় নেই। তাহলে সন্তানের সাথে অটোমেটিকলি এটা একটা ফার ডিফারেন্স তৈরি হচ্ছে। আচ্ছা, এখানে অন্য কাজ করার কেউ নেই? হায় 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 রে! মানে এখানে তো ওইরকম বেকার মানুষ বাংলাদেশের মতো অ্যাভেলেবেল মানুষ নাই এখানে। এখানে প্রত্যেকের কাজ করছে। হ্যাঁ, আপনি ড্রাইভার রাখেন, আপনি মাসে $15,000 দিয়ে ড্রাইভার রাখেন না, অসুবিধা কি? আপনি গৃহকর্মের জন্য লোক রাখেন, এখানে আছে। রিচ পার্সন যারা, তারা রাখে। হ্যাঁ, ওই যে ডেলি $100 বা $200 আইসে ঘর টর পরিষ্কার করে রান্না বান্না করে ঝাড়ু দিয়ে চলে যাবে, আপনি রাখেন। এগুলো তো কস্টলি, ওই জন্য প্রত্যেকে নিজেরটা নিজে করে। আর প্রত্যেকে নিজের কাজ নিজে করা তো ভালো। নিজের গাড়ি নিজে চালাবেন, ভালো। নিজের গাড়ি নিজে ওয়াশ করবেন, ভালো। নিজের কাজ নিজের রান্না নিজে করবেন, নিজে খাবেন নিজের মতো করে, ভালো তো। বাংলাদেশে আমরা অ্যাভেলেবল লোক পাই, আমাদের যে চাকরি দিই আমরা তাদেরকে, এটা ভালো তো। বাংলাদেশটাও ভালো। বাংলাদেশে আপনি মনে করেন না যে আপনি একজনকে ড্রাইভারে রাখছেন, একজনকে কাজের বুয়া রাখছেন, না। বাসায় যিনি কাজ করে উনি আপনার বাসায় কাজ করে, চাকরি করে। এটা এইসব দেশও আছে। আপনার গাড়ি যে চালায় সে আপনার চাকরি করে, এইসব দেশও আছে। আপনি টাকা দেন, রাখবেন, নেই মানে কি? আর চাকরি করে প্রত্যেকের কাজে যায়। এখানে বেকার কেউ নেই। ওয়াইফও চাকরি করে, হাজব্যান্ডও চাকরি করে, সন্তান ডে কেয়ার সেন্টার আছে যদি বেশি সমস্যা হয়, অথবা একজন চাকরি করবেন না। এত টাকা পয়সা ইনকামের দরকারটা কি? অনেকেই আছি তো আমরা চাকরি করি না, কামও করি না, কোনো কিছুই না, আমরা টুকটাক যা হয় শুকর আলহামদুলিল্লাহ। আপনারা দুজনেই চাকরি করতে হবে কেন? একজন করেন, আরেকজন বাসায় থাকুক। হয় ওয়াইফ চাকরি করুক, জামাই বাসায় থাকুক, অথবা হাজব্যান্ড চাকরি করুক, ওয়াইফ বাসায় থাকুক, অসুবিধা কি? এইরকম অনেক ফ্যামিলি তো আছে। সন্তানকে সময় দেন, স্কুলে নেন, আনেন, খাওয়ান, দেখাশোনা করান। কি বলে রে? এটা, এবং আপনিও কাজ করছেন, আপনার ওয়াইফও কাজ করছে। সোসাইটিতে এরকম এভাবে ডিজাইন করা। এবং সন্তান এইভাবে ডিজাইন করা না। আপনি যদি মনে করেন আপনি পড়ালেখা করেছেন, ভালো চাকরি করেন, আপনার ওয়াইফকে কাজ করতে দিয়েন না। আপনি তো টাকা পয়সার জন্য অস্থির হয়ে যাবেন যে বাড়িতে আরো টাকা পয়সা পাঠাতে দিবে, তুমিও কাজ করো।
আপনার যদি পর্যাপ্ত ইমতিহান থাকে আর না থাকলে কম থাকলে দুজনেই চাকরি করেন, অসুবিধা তো নাই। বাচ্চা স্কুলে থাকবে 3টা পর্যন্ত, ডিউটি এইভাবে ভাগ করে নেন। ইটস গন। কেউ যদি বলে এখন 1-2% তো অফকোর্স এক্সেপশন, আমি সেটাকে 5% থাকলে এক্সেপশন ইজ এন এক্সেপশন, জি। দ্যাটস নট মাই কনসার্ন। মাই কনসার্ন ইজ মেজরিটি। তাহলে এরকম একটা জায়গায় গিয়ে এখানে দেখেন আমার বহু মানুষ ভালো আছে, বহু মানুষ ভালো আছে, ছেলেমেয়েরা নিজেরা স্বাবলম্বী হতে শিখে, নিজেদের কাজ নিজেরা করতে শিখে। অনেক পজিটিভ থিং আছে, নেগেটিভও আছে, সব জায়গায় আছে। বাংলাদেশে কি সব পজিটিভ নাকি? ধ্বংসাত্মক সবাই। দেশটাকে আমরা সারকার করে দিচ্ছি আমরা আমাদের আচরণের কারণে। এই যে উনি একজন মোটিভেশনাল স্পিকার, ওনার কথা উপস্থাপক যেভাবে শুরুতে বলছে, হাজার হাজার লক্ষ লক্ষ ওনার ফলোয়ার, উনি এগুলো বলে একটা দেশের প্রতি ঘৃণা প্রকাশ করছে, একটা দেশের সিস্টেমের প্রতি, আইনের প্রতি। আমরা তো কানাডান না ভাই, আপনি বাংলাদেশের মতো কানাডাকে হিসাব করলে তো হবে না। ড্রাইভার রাখেন, এই যে এখন বলবে ড্রাইভার আছে, আমার বাসায় কাজ করার লোক আছে, লট অফ পিপল, রাইট? মানে এখানে কিছু আপনার সাথে সন্তানের কোয়ালিটি টাইম পাস করার জায়গায় মনে হচ্ছে উনি রাজা বাদশাহ বাংলাদেশের আছে। মানে কি আপনি অলস, আপনি রান্না বান্না করতে জানেন না, আপনি ঘর পরিষ্কার করতে জানেন না। যদি ওইভাবে চিন্তা করি, আপনি 2 কলম পড়াশোনা করেছেন, পড়াশোনা করে তো কোনো লাভ হয়নি আপনার। নাই। তো তাহলে এই কোশ্চেনটা আমাকে না মাথায় ট্রিমেন্ডাস ভাবে তখন এটা আমার মাথায় tremendous আমি রমজানের ভাবে- শেষ 10 দিন আমি ইতিকাফ নিয়ত করলাম। আসলে আই ওয়াজ গোইং থ্রু দিস চ্যালেঞ্জ এন্ড টার্ময়েল। 10 দিন কাজকর্ম পাড়াইয়া ওই যে ইতেকাফ করেছে। হ্যাঁ, করতে পারে, সেটা আপনি থাকেন, আপনি থাকেন সিস্টেমের সাথে মিলাই নেন, ইতেকাফ করেন। আমি একটু শেষের দিকে চলে আসি। শেষের দিকে উনি ওনার ব্যবসা বাণিজ্যের কথা বলেছেন, সেটা বলি। অনেক কথা আছে এরকম, কানাডার বিরুদ্ধে অনেক কথা বলছেন উনি, কানাডার জীবনযাত্রা নিয়ে দুর্বিষহ। পুরোটা প্রবলেম টেনে দিলাম, আমি শেষের দিকে আসি, এটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। একদম মানে শপিং করতেছি, সুন্দর সুন্দর ছেলে মেয়ে সব দেখতেছি, আমি যদি ওখানেই ভুলে যাই, আই উইল মিস মাই। ছেলে মেয়ের দিকে তাকান কেন? ছেলের দিকেও তাকান কেন? এখানে কেউ কারোর দিকে তাকায় না, 1 সেকেন্ডও তাকাইতে পারবে না, মামলা করে দেবে। আপনি তাকান কেন? মেয়ের দিকে তাকান, ছেলের দিকে তাকান। ছেলের দিকেও তাকানো জানা, মেয়ের দিকেও তাকান, আপনার দিকেও কেউ তাকাবে না। নেক্সট ফ্লাইট, জি। কাম অন, আই উইল মিস। ওটাকে আমার কম এনজয়েবল জায়গা ছিল, এয়ার কন্ডিশন, সো মাচ, এভরিথিং ইজ দেয়ার, লাক্সারি। থাকতে পারবো ওখানে? না, এয়ারপোর্টের কথা বলছে, একটা এক্সাম্পল দিছে যে এয়ারপোর্টের সৌন্দর্য দেখে যদি আমি পরবর্তী ফ্লাইট মিস করি, কেন মিস করবেন? এয়ারপোর্টের সৌন্দর্য উপভোগ করতে হবে আপনার সময়ের মধ্যে। আপনার যদি 1 ঘন্টা থাকে, 1 ঘন্টার মধ্যে আপনি ঘুরবেন যতটুকু সম্ভব। আপনি ওখানে ডুবে যাবেন কেন? আপনার ফ্লাইট মিস করবেন কেন? কি বলে এগুলা? I have to run towards next immigration and catch the next flight. Yes, catch because the that's next my flight. goal. So মুসলমানের জন্য next immigration and next flight is কবর, কবর, for হাশর। কবর, হাসর। হ্যাঁ, তাহলে এই ইমিগ্রেশন, এখানে যে পৃথিবীর যে সৌন্দর্য, সেটি আপনি গ্রহণ করেন। গ্রহণ করে আপনি পজিটিভ থিঙ্কিং করেন, মানুষকে সদুপদেশ দেন, মানুষের সাথে ভালো আচরণ করেন, ভালো খাওয়ার পরামর্শ দেন, হেল্প করার চেষ্টা করেন। আপনার সামর্থ্যে যে অন্যের হেল্প আপনার প্রয়োজন হলে নেন, ইসলামের জন্য কাজ করেন, মানুষকে বুঝান, কিন্তু কাজকর্ম করে যান। সৌন্দর্যটাও নিতে হবে আপনি। একটা আপেল গাছের গোলাপের বিউটি আপনি নিতে হবে না? Not. So don't try to enjoy in this dunya and be stagnant and be succumbed into this dunya. কি বলে এই লোকটা, দুনিয়ার সৌন্দর্য নেওয়া যাবে না। মানে হয়তো ব্রড সেন্সে বলছে, মানে এটা তো ডুবে যেও না। হ্যাঁ, আমি তো বলছি ডুবে যেও না, কিন্তু সবকিছু নিতে হবে তো। সবকিছুই মানুষের জন্য, মানুষ সবকিছুর জন্য। আমরাও কোনো কিছু ধ্বংস করতে পারবো না। then you will miss the next flight. Certainly. 100%. No doubt. এখন ভাই সম্ভাবনা জি আছে সেটাই। যদি না আপনি সম্পূর্ণরূপে দিন ফলো করার চেষ্টা করেন থ্রু এ গাইডেন্স, নিজে নিজে ফলো করতে গেলে বিপদ হবে। আমি এতটুকুই বললাম, বুঝাতে পেরেছে কি? জি নিজের মন মতো মন গড়া
ফলো করতে গেলেই বিপদের সম্মুখীন হতে হবে, and that is very difficult. That would be very এখানে আর একটা ভেজাল্লা কথা বলছে যে নিজের মন মতো ইসলাম ফলো করলে ডিফিকাল্ট হয়ে যাবে। কি কারণে? অনেকে আমি চরমনের আদর্শের মানুষ হতে হইব, আমি কি হেফাজতের আদর্শের মানুষ হতে হইব, আমি কি জামাতের আদর্শের মানুষ হতে হইব, কাকে ফলো করব? আমি কি জামাতের আদর্শের মানুষ হতে হইব, শিবিরের আদর্শের মানুষ হতে হইব? ভাই আল্লাহ এক, আল্লাহর রাসূলদেরকে আমার বিশ্বাস, ব্যাস পরিষ্কার। এত ধর্ম, এত বর্ণ, আমি কি তাবলিগকে ফলো করতে হবে? উনি তাবলিগের লোক। হোয়াই? কেউ তো কারো পছন্দ করে না, কেন কাদেরকে ধরতে হবে? আমি কি দরবার যারাই সুফি যারা তাদের ধরবো? কি কারণ? কি কারণটা কি? আল্লাহ, আমার ধর্ম আমি করব, আমি জানবো, আমি যদি সেই নলেজ অর্জন করতে পারি পড়াশোনা করে, ভালো। আমি কাউকে ফলোয়ার হতে তো পারি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলোয়ার। এত ভেদাভেদ ধর্মের ভিতরে, শুনেন, very challenging, because শয়তান বসে আছে। শয়তান কিছু করতে পারবে না, শয়তান আপনাদেরকে ধরে। এখন ভাইয়া আপনারা শয়তানে ধরছে। আপনার তো অনেক রিয়েলাইজেশন, ট্রান্সফরমেশন অথবা একটা জার্নির মধ্যে দিয়ে আপনি আছেন অথবা যাচ্ছেন। আপনার এখন এই আসল কথা ফিউচারের এজেন্ডা কি, চিন্তা কি নিয়ে এখন এত আচ্ছা, খুব ভালো প্রশ্ন। এখন ভালো প্রশ্ন করছে। এতক্ষণ যা বলছে এগুলো হইল দর্শককে, দেশবাসীকে মোটিভেট করার জন্য যে ব্যবসা বাণিজ্য আমার সাথে করো, ইনকামটা আমি করি। এখন বলবে, এখন মূল কোথায় আসবে। এতক্ষণ যা বলছে উনি কিন্তু অডিয়েন্সকে নিয়ে নিছে, অডিয়েন্স কিন্তু ওনার পক্ষে চলে গেছে। ওরে বাপ রে বাপ, অসাধারণ মানুষ, অসাধারণ স্পিকার, বিদেশ ছেড়ে চলে আসছে। ব্যবসা তো বাংলাদেশে, এই দেশে তো এগুলো হবে না। এখন ব্যবসার কথা বলবে, শুনেন। আমি মোটামুটি 2 মাস হয়ে গেল, আমি এখনো তেমন করেন কোনো কিছু নাই। করি নাই, না, কিন্তু আমি অনেক ফিল্টার করছি। আমি তো অন্য কিছু করতে পারবো না, তবে আমি এই ফিল্ডেই খুব ছেকে ছেকে আমাকে কিছু কাজ করতে হবে। ঠিক আছে, আমি অনেক কিছু আমি করতে পারবো না, সো এত কাজ করার আপনার দরকার নেই। এত কাজ কেউ করে না, এত দিকে মনোযোগ দিলে কিছুই হবে না। আপনি একটা দুইটা কাজই করেন, ফিল্টার করবেন কেন? একটা দুইটা কাজই করতে হবে আপনাকে ভালোভাবে। অনেক কিছুকে আমাকে ক্রস দিতে হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, অনেক জায়গায় যেতে পারবো না, সেখানে আমাকে ক্রস দিতে হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, আমার টাইম অনেক লিমিটেড, ঠিক আছে। আমার কিছু দায়িত্ব আছে এর পাশাপাশি, রাইট? সো দুনিয়াতে আসছেন ক্ষণস্থায়ী দুনিয়ায়, দুনিয়ায় কিচ্ছু না। দুনিয়াতে আবার এত কিছু করতে হবে কেন? জীবন ধারণের জন্য এত কিছু করতে হয় না, ঠিক আছে? এত কিছু করতে হয় না। আপনি এত কিছু প্ল্যান কেন করতেছেন? এই কি দুনিয়ায় যেন, এটা বিশ্রী দুনিয়ায়, এই ক্ষণস্থায়ী দুনিয়ায় আপনি এত কিছু করতে চাচ্ছেন কেন? এত প্ল্যান করছেন কেন? কি আপনার ছেলেমেয়েরা কোথায় পড়ে সেটা তো বলেন নাই, ওয়াইফ কি চাকরি করে বা কি করে সেটা তো বলেন নাই। তার মানে আমি এই ট্রেনিং ফিল্ডেই থাকবো, থাকেন। স্পিকিং ফিল্ডেই থাকবো, কোচিং Speaking ফিল্ডে field, থাকবো, coaching field। তবে অনেকটা রিফাইন্ড ওয়েতে। এবং ভেরি সুন আমি আমার প্রোগ্রামগুলো দিব। আমি ইন ফিউচার হয়তো প্রফেটিক লিডারশিপ ওই দিকে যাব, রাইট? ইন ফিউচার অ্যাকচুয়ালি লিডিং দ্য ওয়ে অফ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ, লিডিং দ্য ওয়ে অফ সুন্নাহ, লিডিং দ্য ওয়ে অফ দ্বীন। সো এখন সেই এলেম তো আমাকে হাসিল করতে হবে। জি, ইন ফিউচার এখন উনি কি করবেন সেটা বলেন। এলএম হাসিল করেন, অসুবিধা নেই। সেই এলেম না হাসিল করে তো আমি এই পথে আবার আমি কোনো প্রোগ্রাম দিতে পারবো না, রাইট? আমি কিছু শেখাতে পারবো না। ঠিক আছে। ফর দ্য টাইম বিং আমি পাবলিক স্পিকিং, কোচিং, Public speaking। সেলফ ট্রান্সফরমেশন, সেলফ ডেভেলপমেন্ট, এই জায়গাতেই কোচিং করাবো, পাবলিক স্পিকিং এর কোর্স দিব। আমি যে পাবলিক স্পিকিং কোচ, Coach। আমি যেহেতু কোচ, Coach। I can certify people to become a coach. At the same time, আমি IFC of World Bank ট্রেনিং সার্টিফিকেশন প্রসেসেও আছি। ওয়ার্ল্ড ব্যাংক চিন্তা করেন। অনেক দূর কমপ্লিট করে ফেলেছি, সার্টিফিকেট কোর্সটা শেষ, আমার সার্টিফিকেশনের প্রেজেন্টেশনটা সামনে হলে আমি IFC অফ ওয়ার্ল্ড ব্যাংক একটা কনসার্ন, তাদের সার্টিফাইড ট্রেনারও হয়ে যাব ইনশাল্লাহ। Okay। হ্যাঁ, সো বাট আমি ওয়ার্ল্ড ব্যাংক সারা পৃথিবীকে জ্বালাইয়া খাইতেছে। উনি ওয়ার্ল্ড ব্যাংকের সার্টিফাইড একজন লোক। কত বড় কি, আমি এই শব্দটা বললাম না, এবার বুঝেন। এবং উনি যেসব ট্রেনিংয়ের কথা বলছে, এইসব ট্রেনিং কইরা বাংলাদেশে একটা ছেলে মেয়েও থাকবে না, সব বিদেশে চলে যাবে। উনি বিদেশ থেকে আসছে বাংলাদেশ থেকে ছেলে মেয়েদেরকে বিদেশে পাঠানোর জন্য। ওনার যেসব কোর্স, এগুলো পড়ে বাংলাদেশে গুটি কয় থাকতে পারে, অথবা যেগুলো বিদেশে যেতে পারবে না ওগুলো থাকবে, আর সব বিদেশে চলে যাবে।
আমি খুব বেছে শুনে বেছে। বুঝে খুব লিমিটেড আকারে কাজ ইয়েস করব। ইয়েস সো সার্টেনলি আমি পাবলিক স্পিকিং আমার একটা ডোমেইন, পাবলিক স্পিক কোচিং একটা ডোমেইন, এবং Coaching. ট্রেনিং এর খুব স্পেশাল, খুব ইম্প্যাক্টফুল এন্ড পাওয়ারফুল, বাট খুব সিলেক্টিভ এই জায়গাগুলোতে কাজ করব। আমি সব জায়গার এক্সপার্ট না, সবকিছু আমি করব না। তারপরও তো কম বলেন নাই, সব কিছু তো কম বলেন নাই, কিন্তু তারপরও তো কম বলেন নাই। এগুলা করবেন কিভাবে? ধর্ম কর্ম করে সমস্ত কিছু করে দুনিয়াদারি তো কিচ্ছু না। এই দুনিয়াতে এত কিছু করতে হবে কেন? সব জায়গায় আমি যাব না, এটা আমার দরকারও নেই ভাই। আমি যেটা বলতে চাচ্ছি, আমার জায়গাটা এখন খুব লিমিটেড। পাবলিক স্পিকিং এর কথা যেটা বলছেন, কোচিং, এটা তো 1-to-1 এটা 1-to-1, এবং আমার সামনে ব্যাচও আসতেছে, লঞ্চ করতেছে। ব্যাচের ইয়াটা কেমন, প্রাইসিংটা কেমন? আচ্ছা, Prices. আমি সামনেই একটা ব্যাচ আমার সামনে আসছে, আমাকে যারা ফলো করেন হয়তো বা দেখবেন। সো সেখানে আসলে 2 দিনের একটা প্রোগ্রাম থাকবে, ইন্টেন্সিভ। এটা একটা কেনেডিয়ান কোর্স, Canadian course. যেখানে আমি কাজ করতাম ওদের ক্যানাডিয়ান কোর্স, চিন্তা করেন, এগুলো সব কানাডায় চলে যাব। ডিজাইন ডেভেলপড, ওদেরই ফরম্যাট। এর বাইরেও এই 2 দিনের পরেও আমি 3 মাস তাদেরকে গাইড করব। Okay. 3 মাসে 6টা সেশন। আমি দেখেন, আসলে পাবলিক স্পিকিং, আপনি একদিনে পাবলিক স্পিকার, কনফিডেন্ট কমিউনিকেটর হয়ে যাবেন না। না, হবে না। পরবর্তী 3 মাস তাদেরকে আমি গাইড করব, মাসে 2টা করে সেশন, প্র্যাকটিস কিভাবে করতে হবে, এবং ফিডব্যাক। Yes. সো পিয়ার ফিডব্যাক, গ্রুপ ফিডব্যাক, কোচেস ফিডব্যাক দিয়ে 3 মাসের এরকম জার্নি থাকবে টু বিকাম এ কনফিডেন্ট স্পিকার, কনফিডেন্ট কমিউনিকেটর, কনফিডেন্ট প্রেজেন্টার, কনফিডেন্ট পাবলিক স্পিকার। Anybody who is leading a team, who is having a business, a trainer. ইসলামের কথা কিন্তু একটাও নাই। ট্রেনার, ওয়েটার, সেটা বাংলাদেশে কিছু থাকবে, সব বিদেশে চলে যাবে। ইসলামের কথা কিন্তু একবারও বলে নাই। এর ভিতরে হাদিস কোরআন বইলা বইলা ছেলে মেয়েদের কে বলবো যে ওরে বাবা স্যার তো মানে ওনাকে আরও টাকা দিই, উনি অনেস্ট লোক, ঠিক আছে, উনি ইসলাম ধর্ম অনুযায়ী ধর্মের সব কথা বলতে পারতো। দুনিয়াদারি তো কিছু না ভাই, এগুলো আমরা মানি, ওনারা মানে না। দুনিয়াদারি যে যারা আছে, যারা স্পিকার আছে, কোচ আছে, এভরিবডি ক্যান জয়েন, এবং 3 মাসের জার্নি। এবং অ্যাট দ্য সেম টাইম আপনি বস না হয়ে কিভাবে কোচ হবেন সেটারও আমি কোর্স দিব। সেটাও 2 দিনের ইন্টেন্সিভ, এবং পরবর্তী 3 মাসের গাইডেড বস না হয়ে কোচ হতে হবে। ও বাবা, প্র্যাকটিক্যাল সেশনস এন্ড রেঞ্জটা ফিডব্যাক। বলে দিতে পারেন, দর্শকদের ডিসিশন নিতে সুবিধা হয়। আচ্ছা, আমার 2 দিনের কোর্স ফি হলো 20,000 টাকা, বাহ। আর হলো পরবর্তী যে 3 মাসের গাইডেড সেশন, সেটার জন্য অ্যানাদার 10,000। আমি 2 ভাগে ভাগ করছি, বাহ। যেহেতু 3 মাসের জার্নি। সো Journey. এরকম, এটা তো ব্যাচে হবে, এটা তো ব্যাচে, এটা ব্যাচে। এটা কি অনলাইনে নাকি না, অফলাইনে? 2 দিনের হবে। ইন পার্সন যদি কেউ কোর্স করতে চায়, একদম ইন পার্সন ফিজিক্যালি, যেটা ওকে 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 প্রিয় দর্শক, আমরা পেয়ে গেছি সব কিছু। অনেক বড় হয়ে যাচ্ছে, মানে 30,000 টাকা করে দিতে হবে পার হেড। এখন যত ছাত্রছাত্রী, উনি কিন্তু মোটিভেশনাল স্পিকার হিসেবে বেশ পডকাস্টে আসছে এবং বিভিন্ন জায়গায় কথা বলছে। ওনার যে ভূমিকা দেওয়া হয়েছে, যিনি উপস্থাপনা করেছেন, যে ভূমিকা দিয়েছে অসাধারণ, মানে বিশাল একটা কিছু। কোচ, আমরা তার সাথে বসছি, তিনি অনেক পরিবর্তন হয়ে আসছেন ব্রিটেনে, কানাডাতে এসে। ওনার ইসলাম সম্পর্কে জানার জন্য, আল্লাহ সম্পর্কে জানার জন্য ওনার কানাডায় আসতে হয়েছে। আমরা বাংলাদেশ থেকেই জানি, চিনি, বুঝি, ইসলাম ধর্ম জানি, কিন্তু উনি কানাডায় আসতে হয়েছে। উনি এর আগে বুঝেন নাই, ইসলামের সৌন্দর্য উনি বুঝেন নাই। কানাডা থেকে বুঝে উনি বাংলাদেশে চলে গেছেন। এখন উনি সর্বশেষ ওনার ব্যবসার মাসে কত করে দিতে হবে, বা 3 মাসে কত দিতে হবে, কোর্স ফি কত, সেই কথাটা বলে উনি শেষ করলেন। ঠিক আছে প্রিয় দর্শক, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। যারা পুরোটা দেখবেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। খুদা হাফেজ।